নমস্কার, আমি দেবাশিস। হোম কোচিং বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আমরা যে ডাব্লিউপি কনস্টেবল, লেডি কনস্টেবল, কলকাতা পুলিশ এসআই স্পেশাল জিকে ক্লাস শুরু করেছিলাম, যেখানে আমাদের টার্গেট ছিল 3000 কমনযোগ্য এমসিকিউ প্রশ্ন উত্তর, যার অলরেডি আমরা পার্ট 1 থেকে পার্ট 41 41টি ক্লাস কমপ্লিট করেছি। এই 41টি ক্লাসের মাধ্যমে আমরা বিভিন্ন বিষয় থেকে বাছাই করা 900টি এমসিকিউ কোশ্চেন খুব ডিটেলসে আলোচনার মাধ্যমে ক্লাস কমপ্লিট করেছি। তো আজকে আমরা আলোচনা করব 42 নম্বর ক্লাস নিয়ে। আর আজকের ক্লাসের স্পেশালিটি হচ্ছে আজকে আমরা মোট 100টি এমসিকিউ কোশ্চেন ডিটেলসে আলোচনা করব। ওকে, সো এটি একটি ম্যারাথন ক্লাস। আর আজকের ক্লাসে আমরা যে সমস্ত কোশ্চেন আলোচনা করব, সমস্ত কোশ্চেনে কিন্তু তোমাদের সমস্ত আপকামিং এক্সামকে টার্গেট করে বানানো হয়েছে। বিশেষ করে রাজ্য স্তরের যে এক্সামগুলো রয়েছে, এসএসসি গ্রুপ ডি, গ্রুপ সির এক্সাম, ডাব্লিউবিসিএস প্রির এক্সাম, এছাড়াও ডাব্লিউপি স্পেশাল তো ক্লাস চলছেই এটা। ওকে, তো প্রত্যেকটি ক্লাস দেখে নেবে। যদি তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো না দেখে থাকো, ক্লাসের লিঙ্ক তোমরা ভিডিওর আই বটনে পেয়ে যাবে, অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে পুরো প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, গিয়ে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবে, কারণ সেখানেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন খুব ডিটেলসে আলোচনা করা হয়েছে। ওকে, তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন, ভারতের নতুন বৈদেশিক বাণিজ্য নীতিটি, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি ফরেন ট্রেড পলিসি, কয় বছরের জন্য কার্যকর হতে চলেছে? বলো, ভারতের নতুন বৈদেশিক বাণিজ্য নীতি, যেটাকে ইংরেজিতে বলে থাকি ফরেন ট্রেড পলিসি, কয় বছরের জন্য কার্যকর হতে চলেছে? এর সঠিক অ্যান্সার কী হবে? দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, 5 বছর। ভারতের নতুন বৈদেশিক বাণিজ্য নীতিটি অর্থাৎ ফরেন ট্রেড পলিসি 5 বছরের জন্য কার্যকর হতে চলেছে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। দেওধর ট্রফি কোন খেলার সাথে যুক্ত? বলো, দেওধর ট্রফি কোন খেলার সাথে যুক্ত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় বহুবার রিপিট হয়েছে। তো চলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কমেন্ট করো দেখি। দেওধর ট্রফি কোন খেলার সাথে যুক্ত? দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ক্রিকেট। ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত হচ্ছে দেওধর ট্রফি। ওকে, এবার দেখো, এছাড়াও কিছু ন্যাশনাল লেভেলের ক্রিকেটের ট্রফি রয়েছে যেগুলো পরীক্ষায় বারবার জিজ্ঞেস করে, সেগুলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি, নোট করবে। ওকে, দেখো, জিজ্ঞেস করে রঞ্জি ট্রফি। রঞ্জি ট্রফি কিসের সাথে সম্পর্কিত? ক্রিকেটের সাথে সম্পর্কিত। আর কি রয়েছে? দিলীপ ট্রফি। দিলীপ ট্রফি কিসের সাথে সম্পর্কিত? এটাও ক্রিকেটের সাথে সম্পর্কিত। আর কি জিজ্ঞেস করে? আর জিজ্ঞেস করে তোমাদের বিজয় হাজারে ট্রফি। ঠিক আছে, বিজয় হাজারে ট্রফি, এটাও ক্রিকেটের সাথে সম্পর্কিত। আর কি জিজ্ঞেস করে? দেওধর ট্রফি তো অলরেডি কোশ্চেনেই রয়েছে। ইরানি ট্রফি, এটাও কিন্তু জিজ্ঞেস করে। ঠিক আছে, ইরানি ট্রফি ক্রিকেটের সাথে সম্পর্কিত। সৈয়দ মুস্তাফাত আলী ট্রফি, এটাও ক্রিকেটের সাথে সম্পর্কিত। এগুলো কিন্তু ন্যাশনাল লেভেলের ক্রিকেটের টুর্নামেন্ট। ওকে, তো মনে রাখবে, পরীক্ষায় বারবার জিজ্ঞেস করে। ওকে, তো চলো এবার পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক। দেখো, পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? বলো, পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? কে কে পারবে সঠিক অ্যান্সার কমেন্ট করতে দেখি। চলো সঠিক অ্যান্সার কমেন্ট করো। পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ডক্টর বিধানচন্দ্র রায়। ডক্টর বিধানচন্দ্র রায় মহাশয়কে পশ্চিমবঙ্গের রূপকার বলা হয়। কেন বলা হয়? দেখো, ডক্টর বিধানচন্দ্র রায় কে ছিলেন? আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন। ওকে, মনে রাখবে, পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। তার যে মুখ্যমন্ত্রিত্ব কাল, সেটা কত বছরের জন্য ছিল? 14 বছরের জন্য ছিল। ওকে, তিনি তার 14 বছরের মুখ্যমন্ত্রিত্বকালে নবগঠিত পশ্চিমবঙ্গ রাজ্যের প্রভূত উন্নতি ঘটিয়েছিলেন, যার কারণে তাকে পশ্চিমবঙ্গের রূপকার নামে অভিহিত করা হয়। ওকে, এবার দেখো, যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রীর নাম কি, সঠিক অ্যান্সার হয়ে যায় পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায়। ওকে, তোমাদের জন্য কোশ্চেন থাকলো এখানে, পশ্চিমবঙ্গের প্রথম সিএমের নাম কি? তোমরা কমেন্টে জানাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, দেখি কী কে পারবে। ওকে, আচ্ছা দেখো, এখান থেকে আর রিলেটেড কী কী কোশ্চেন করতে পারে পরীক্ষায়। কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় কতদিন থেকে কতদিন পর্যন্ত মুখ্যমন্ত্রী পদে ছিলেন? 1948, 1948 থেকে 1962 সাল পর্যন্ত। ঠিক আছে, তিনি মুখ্যমন্ত্রী পদে ছিলেন। ওকে, আরেকটা খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন পরীক্ষায় জিজ্ঞেস করবে, সেই কোশ্চেনটা হচ্ছে, দেখো, যদি তোমাদেরকে জিজ্ঞেস করে চিকিৎসক দিবস
কবে পালিত হয়? চিকিৎসক দিবস, ঠিক আছে। তো মনে রাখবে 1 জুলাই চিকিৎসক দিবস পালিত হয়। আর এটা হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন, মনে রাখবে। অর্থাৎ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম হয় 1 জুলাই আর মৃত্যুও 1 জুলাই, ঠিক আছে। জন্ম হয়েছিল 1 জুলাই 1882 সালে আর মৃত্যু হয় 1 জুলাই 1962 সালে। 80 বছর বয়সে তিনি মারা যান। তো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে এটা জিজ্ঞেস করে, চিকিৎসক দিবস কবে পালিত হয়? 1 জুলাই পালিত হয়। কার জন্মদিন বা মৃত্যুদিন হিসাবে পালিত হয়? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ডক্টর বিধানচন্দ্র রায়। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, খুবই ইম্পর্টেন্ট। অটল পেনশন যোজনা কত সালে আরম্ভ হয়? বলো, অটল পেনশন যোজনা কত সালে আরম্ভ হয়? কে কে পারবে সঠিক অ্যান্সার কমেন্ট করতে দেখি। অটল পেনশন যোজনা কত সালে আরম্ভ হয়? দেখো সঠিক অ্যান্সার কী হবে বলো তো? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, 2015। 2015 সালে অটল পেনশন যোজনা স্টার্ট হয়েছিল। ওকে, তো দেখো যদি তোমাদেরকে এখান থেকে কোশ্চেন কী কী জিজ্ঞেস করতে পারে, কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে প্রথম অটল পেনশন যোজনাকে বাজেটে পেশ করেন কে? তখন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে তৎকালীন ফিনান্স মিনিস্টার অরুণ জেটলি মহাশয় অটল পেনশন যোজনা বাজেটে পেশ করেছিলেন। ওকে, কিন্তু যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে অটল পেনশন যোজনা কে লঞ্চ করে, ঠিক আছে, কে লঞ্চ করেছিল, তখন কিন্তু সঠিক অ্যান্সার কী হবে? তখন সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়। ওকে, কোথায় প্রথম অ্যানাউন্সমেন্ট করেছিলেন? দেখো অটল পেনশন যোজনা 9ই মে 2015 সালে কোথায়? কলকাতাতে অটল পেনশন যোজনা লঞ্চ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়। ওকে, তো ইম্পর্টেন্ট তথ্য মনে রাখবে, কোন প্লেসতে প্রধানমন্ত্রী অটল পেনশন যোজনা লঞ্চ করেছিলেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কলকাতা। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। রেগুলেটিং অ্যাক্ট কোন বছর প্রবর্তিত হয়? বলো, রেগুলেটিং অ্যাক্ট কোন বছর প্রবর্তিত হয়? সঠিক অ্যান্সার কমেন্ট করে দেখি কে কে পারবে। রেগুলেটিং অ্যাক্ট বলো কোন বছর প্রবর্তিত হয়? দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 1773। ঠিক আছে, 1773 অর্থাৎ 1773-তে রেগুলেটিং অ্যাক্ট ভারতে প্রবর্তিত হয়। ওকে, দেখো যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে রেগুলেটিং অ্যাক্ট কে প্রবর্তিত করেছিলেন অর্থাৎ কে ইন্ট্রোডিউস করেছিলেন, তখন কিন্তু সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? লর্ড নর্থ। ঠিক আছে, লর্ড নর্থ রেগুলেটিং অ্যাক্ট ইন্ট্রোডিউস করেছিলেন। ওকে, কত সালে? 1773 সালে। আর এই রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী 1774-তে কী হয়েছিল বলো তো? 1774-তে কী তৈরি হয়েছিল? ঠিক আছে, দেখি কে কে পারবে তোমরা কমেন্ট বক্সে সঠিক অ্যান্সার জানাও তো, আর যদি না জানো তো আমি একটু পরেই তোমাদেরকে বলে দেবো। ওকে, তো চলো পরবর্তী কোশ্চেন। তারা মাছের গমনাঙ্গের নাম কি? বলো, তারা মাছের গমনাঙ্গের নাম কি? সঠিক অ্যান্সার কে কে পারবে কমেন্টে জানাও দেখি। তারা মাছের গমনাঙ্গের নাম কি? চলো সঠিক অ্যান্সার কমেন্ট করো। দেখো তারা মাছের গমনাঙ্গের নাম হচ্ছে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, নালীপদ। নালীপদ হচ্ছে তারা মাছের গমনাঙ্গের নাম। এছাড়াও কখনো কখনো অপশানে কী দেওয়া থাকে জানো? টিউব ফিট দেওয়া থাকে। ঠিক আছে, তো মনে রাখবে টিউব ফিট হচ্ছে ইংরেজি শব্দ। ওকে, তারা মাছের গমনাঙ্গের নাম হচ্ছে নালীপদ। ওকে, এবার দেখো আর এখান থেকে কী কোশ্চেন হয়, আর এখান থেকে তোমাদেরকে পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করে যে তারা মাছের যে গমন পদ্ধতি সেটা কী নামে পরিচিত। দেখো তারা মাছের গমন পদ্ধতি কী নামে পরিচিত, তখন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের লুপিং। ঠিক আছে, তারা মাছের যে গমন পদ্ধতি সেটা লুপিং নামে পরিচিত। ওকে, এছাড়াও কিছু ইম্পর্ট্যান্ট গমন অঙ্গ, ঠিক আছে, যেমন জিজ্ঞেস করে যে তারা মাছ ছাড়াও আর কি জিজ্ঞেস করে? ক্ষণপদ। ঠিক আছে, ক্ষণপদ কোন প্রাণীর গমনাঙ্গ? অ্যামিবার গমনাঙ্গ। ওকে, ফাজেলা কোন প্রাণীর গমনাঙ্গ? ইউগ্লিনার গমনাঙ্গ। ঠিক আছে, পাখির গমনাঙ্গের নাম কি? ডানা ও পা হচ্ছে পাখির গমনাঙ্গ। মানুষের গমনাঙ্গ হচ্ছে হাত ও পা। ওকে, আচ্ছা, হাইড্রার গমনাঙ্গের নাম কি? কর্সিকা। এছাড়াও জিজ্ঞেস করে চিংড়ির গমনাঙ্গের নাম কি? প্লিউপড। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। দেখো রেনবো নেশন নামে পরিচিত কোন দেশ? বলো, রেনবো নেশন নামে পরিচিত কোন দেশ? রেনবো নেশন কোন দেশকে বলা হয়?
তো সঠিক অ্যান্সার কী হবে কমেন্ট করে দেখি কে কে পারবে। দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান ডি, দক্ষিণ আফ্রিকা। ঠিক আছে, দক্ষিণ আফ্রিকাকে বলা হয় রেনবো নেশন। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। গ্রিন পার্ক ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কোথায় অবস্থিত? বলো, গ্রিন পার্ক ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কোথায় অবস্থিত? বলো সঠিক অ্যান্সার কী হবে? গ্রিন পার্ক ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কোথায় অবস্থিত? দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, কানপুর। কানপুর উত্তরপ্রদেশতে কী রয়েছে? গ্রিন পার্ক ইন্টারন্যাশনাল স্টেডিয়াম রয়েছে। ওকে, দিল্লিতে কোন স্টেডিয়াম রয়েছে? দিল্লিতে রয়েছে অরুণ জেটলি স্টেডিয়াম, মনে রাখবে। ঠিক আছে, বা ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম, এটা দিল্লিতে অবস্থিত। ওকে, চেন্নাইয়ের নাম করে বেঙ্গালুরুতে কী রয়েছে? বেঙ্গালুরুতে কোন স্টেডিয়াম রয়েছে? চেন্নাস্বামী স্টেডিয়াম রয়েছে বেঙ্গালুরুতে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। আর্যভট্ট উপগ্রহ কত সালে উৎক্ষেপণ করা হয়? বলো, আর্যভট্ট উপগ্রহ কত সালে উৎক্ষেপণ করা হয়? কে কে পারবে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় বহুবার জিজ্ঞেস করেছে। তো চলো সঠিক অ্যান্সার কমেন্ট করে দেখি। আর্যভট্ট উপগ্রহ কত সালে উৎক্ষেপণ করা হয়? দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান বি, 1975 সালে আর্যভট্ট উপগ্রহ উৎক্ষেপণ করা হয়। ওকে, এবার দেখো যদি তোমাদেরকে জিজ্ঞেস করে ভারতে তৈরি প্রথম উপগ্রহের নাম কি, ভারতের সম্পূর্ণ ভারতের তৈরি প্রথম উপগ্রহের নাম কি, তখনও কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? আর্যভট্ট। ঠিক আছে, ভারতের বিখ্যাত অ্যাস্ট্রোগ্রাফার আর্যভট্টর নাম অনুসারে ভারতের প্রথম উপগ্রহের নাম রাখা হয়েছিল আর্যভট্ট। ওকে, এটা 1975-তে লঞ্চ করেছিল। এবার দেখো এখান থেকে কিছু ইম্পর্টেন্ট তথ্য যেগুলো পরীক্ষায় জিজ্ঞেস করে যে আর্যভট্ট যে লঞ্চ হয়েছিল সেটা রকেটটার নাম কি। ঠিক আছে, তো রকেটটার নাম মনে রাখবে সোভিয়েত কসমস 3M। ঠিক আছে, সোভিয়েত কসমস 3M হচ্ছে আর্যভট্ট রকেটের নাম। ওকে, এটার এক্সাক্ট ডেটটা হচ্ছে 19 এপ্রিল 1975 সালে আর্যভট্ট লঞ্চ হয়েছিল। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। ভারতের কেন্দ্রীয় পাট গবেষণাগার কোন রাজ্যে অবস্থিত? বলো, ভারতের কেন্দ্রীয় পাট গবেষণাগার কোন রাজ্যে অবস্থিত? চলো সঠিক অ্যান্সার কমেন্ট করে দেখি। ভারতের কেন্দ্রীয় পাট গবেষণাগার কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার কী হবে? দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান ডি, পশ্চিমবঙ্গ। অর্থাৎ আমাদের রাজ্যে ভারতের জাতীয় পাট গবেষণাগার অবস্থিত। ওকে, কোথায় রয়েছে বলো? ঠিক আছে, এটা পাট হবে, পয়াগার ট হবে। ঠিক আছে, তো কোথায় রয়েছে পাট গবেষণাগার? পাট গবেষণাগার রয়েছে কোথায়? বারাকপুরে। ঠিক আছে, পশ্চিমবঙ্গের বারাকপুরের মধ্যে রয়েছে পাট গবেষণাগার। ওকে, আচ্ছা ধান গবেষণাগার কোথায় রয়েছে বলো তো? ঠিক আছে, ধান গবেষণাগার কোথায় রয়েছে? কটক। ঠিক আছে, উড়িষ্যার কোথায় রয়েছে? কটকের মধ্যে রয়েছে। ওকে, গম গবেষণাগার কোথায় রয়েছে বলো? গম গবেষণাগার রয়েছে পুসাতে, দিল্লির পুসাতে। ওকে, চা গবেষণাগার কোথায় রয়েছে? জোরহাট, আসামতে। আখ গবেষণাগার কোথায় রয়েছে? উত্তরপ্রদেশের কানপুরতে। কফি গবেষণাগার কোথায় রয়েছে? কর্ণাটকের চিকমাঙ্গালুরতে। তামাক গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? রাজমুন্দ্রি, অন্ধ্রপ্রদেশের রাজমুন্দ্রিতে। ওকে, আলু গবেষণাগার কোথায় রয়েছে? হিমাচল প্রদেশের সিমলাতে। মনে রাখবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার রিপিট হয়। চলো পরবর্তী কোশ্চেন। নিচের কোনটিকে প্রকৃতির আঁচল বলা হয়? বলো, নিচের কোনটিকে প্রকৃতির আঁচল বলা হয়? সঠিক অ্যান্সার কী হবে বলো? নিচের কোনটিকে প্রকৃতির আঁচল বলা হয়? দেখো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, অরণ্য। অরণ্যকে প্রকৃতির আঁচল বলা হয়। ওকে, আর প্রকৃতির ফুসফুস কাকে বলা হয় বলো তো? প্রকৃতির ফুসফুস কাকে বলা হয়? ঠিক আছে, প্রকৃতির আঁচল বলা হয় অরণ্যকে। ঠিক আছে, কিন্তু প্রকৃতির ফুসফুস কাকে বলা হয় জানাও। এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমরা কমেন্টে জানাও। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। কোন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয় বলো? পরবর্তী কোশ্চেন রয়েছে কোন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়? সঠিক অ্যান্সার কমেন্ট করো দেখি। দেখো বাণিজ্য বায়ু কোন বায়ুকে বলা হয়? সঠিক অ্যান্সার কে কে পারবে কমেন্টে জানাও। সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে এখানে অপশান অনুযায়ী অপশান এ, আয়ন বায়ু। আয়ন বায়ুকে কী বলা হয়? বাণিজ্য বায়ু বলা হয়। ওকে, কেন বলা হয়? দেখো আয়ন কথার অর্থ কী? আয়ন কথার অর্থ হচ্ছে পথ। ঠিক আছে, তো এই আয়ন বায়ু
জলপথে জাহাজ চলাচলতে, ঠিক আছে, উত্তর দক্ষিণে যখন জাহাজ চলাচল করে তখন কিন্তু এই আয়ন বায়ু প্রচুর সাহায্য করে, ঠিক আছে। বাণিজ্যিক যে জাহাজগুলো রয়েছে সেগুলো চলাচল করতে আয়ন বায়ু প্রচুর সাহায্য করে, ঠিক আছে। অর্থাৎ এর সহযোগিতায় কিন্তু অনেকটাই মানে বাণিজ্যিক জাহাজ চলাফেরা করতে পারে, যার জন্যই বলতে পারো এই বায়ুকে বাণিজ্যিক বায়ুও বলা হয়, আয়ন বায়ুকে। ওকে, মনে রাখবে। চলো পরবর্তী কোশ্চেন, নিচের কোনটিকে সুইসাইড ব্যাগ বলা হয়? নিচের কোনটিকে সুইসাইড ব্যাগ বলা হয় বলো, নিচের কোনটিকে সুইসাইড ব্যাগ বলা হয়? খুবই সহজ কোশ্চেন, কমেন্টে জানাও দেখি সঠিক অ্যান্সার। চলো, এই তো 1-2 জন অ্যান্সার কমেন্ট করছো, চলো সঠিক অ্যান্সার কমেন্ট করো। দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, লাইসোজোম। সুইসাইড ব্যাগ বলা হয় লাইসোজোমকে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, দাবা খেলার উৎপত্তি কোথায় বলো? দাবা খেলার উৎপত্তি কোথায় হয়েছে? কে কে পারবে? সঠিক অ্যান্সার কমেন্ট করো তো দেখি, দাবা খেলার উৎপত্তি কোথায় হয়েছে? চলো সঠিক অ্যান্সার কমেন্ট করো। অপশান সঠিক হয়ে যাবে অপশান ডি, ভারত। আমাদের ভারতবর্ষেই দাবা খেলার উৎপত্তি হয়েছে। ওকে, এবার দেখো এখান থেকে তোমাদেরকে কী কী কোশ্চেন জিজ্ঞেস করতে পারে? কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে দাবা খেলায় কয়জন খেলোয়াড় থাকে, ঠিক আছে। তো দাবা খেলায় কয়জন খেলোয়াড় থাকেন বলো, যদি কেউ জেনে থাকো তো? সঠিক অ্যান্সার হয়ে যাবে 2 জন। দাবা খেলায় 2 জন খেলোয়াড় থাকে, ঠিক আছে, মনে রাখবে। আর এই দাবা খেলার উৎপত্তি হচ্ছে ভারত। ওকে, খুবই ইম্পর্ট্যান্ট এবং পপুলার গেম কিন্তু, মনে রাখবে। চলো পরবর্তী কোশ্চেন, মাতৃভাষা সংবাদপত্র আইন কে জারি করেন বলো? মাতৃভাষা সংবাদপত্র আইন কে জারি করেন? সঠিক অ্যান্সার কী হবে? দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান অনুযায়ী অপশান ডি, লর্ড লিটন। লর্ড লিটন মাতৃভাষা সংবাদপত্র আইন, অর্থাৎ যেটাকে আমরা কি বলে থাকি, দেশীয় সংবাদপত্র আইন, ঠিক আছে, দেশীয় সংবাদপত্র আইন জারি করেন লর্ড লিটন। দেখো এই সংবাদপত্র আইন অর্থাৎ দেশীয় সংবাদপত্র আইন যে লাগু করেছিল লর্ড লিটন, তো এই আইনের ধারাগুলো কী ছিল? এই আইনের ধারাগুলো ছিল যে সংবাদপত্রের সম্পাদক এমন কিছু সংবাদ ছাপবেন না যা পাঠক সরকারের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে। অর্থাৎ মানে সংবাদপত্রের যিনি সম্পাদক থাকবেন তিনি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রয়েছে তার বিরুদ্ধে কিছু বলতে পারবেন না। এটাই হচ্ছে দেশীয় সংবাদপত্র আইনের ধারা। ওকে, আর কি ছিল? আর ছিল সংবাদপত্র এমন কিছু ছাপা যাবে না যেগুলো ব্রিটিশ ও ভারতবাসীদের মধ্যে জাতিগত বিদ্বেষ বাড়িয়ে তুলবে, ঠিক আছে, মানে বিভেদ তৈরি করবে। ওকে, এই ধরনের কিছু কিন্তু ছাপা যাবে না। এই ধরনের অ্যাকচুয়ালি এক কথায় বলতে গেলে ইংরেজদের বিরুদ্ধে কোনো কিছু লেখা যাবে না। এটাই হচ্ছে দেশীয় সংবাদপত্র আইন। এটা কে প্রচলন করেছিল? লর্ড লিটন। ওকে, আর যদি তোমাদেরকে জিজ্ঞেস করে দেশীয় সংবাদপত্র আইন কে রদ করেন, তখন সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু লর্ড রিপন, ঠিক আছে। লর্ড রিপন দেশীয় সংবাদপত্র আইন রদ করেছিলেন। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত বলো? থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? এটাও একটা খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, বলো থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান সি, ব্যাডমিন্টন। থমাস কাপ ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। ওকে, কিন্তু মনে রাখবে থমাস কাপ যদি তোমাদেরকে জিজ্ঞেস করে মেন্সদের টুর্নামেন্ট নাকি ওমেন্সদের টুর্নামেন্ট, তো মনে রাখবে থমাস কাপ হচ্ছে মেন্সদের টুর্নামেন্ট। ওকে, এবার দেখো ক্রিকেটের সাথে তো টুর্নামেন্ট অনেকগুলো বলেছি তোমাদেরকে, ঠিক আছে। বাস্কেটবলের সাথে কিছু ইম্পর্টেন্ট টুর্নামেন্ট কে কে পারবে কমেন্টে জানাও তো দেখি। বাস্কেটবলের সাথে কিছু ইম্পর্টেন্ট টুর্নামেন্ট, উইলিয়াম কাপ মনে রাখবে, ঠিক আছে। উইলিয়াম কাপ হচ্ছে বাস্কেটবলের সাথে সম্পর্কিত কাপ। ওকে, এবার দেখো টেনিসের সাথে কিছু ইম্পর্টেন্ট যে গ্র্যান্ড স্ল্যাম রয়েছে সেগুলো মনে রাখবে। ফুটবলের সাথে সম্পর্কিত কাপ হচ্ছে কলম্বো কাপ। আর কি রয়েছে ফুটবলের সাথে সম্পর্কিত বলো? পরীক্ষায় জিজ্ঞেস করে মেরডেকা কাপ, এটাও ফুটবলের সাথে সম্পর্কিত। ওকে, আচ্ছা আর কি রয়েছে দেখো, হকির সাথে কিছু ইম্পর্টেন্ট টুর্নামেন্ট রয়েছে যেগুলো জিজ্ঞেস করে। সুলতান আজলান শাহ কাপ হকির সাথে সম্পর্কিত। ওকে, যাই হোক চলো পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক। দেখো পরবর্তী কোশ্চেন কী রয়েছে, এক্স রশ্মি কে আবিষ্কার করেন বলো? এক্স রশ্মি কে আবিষ্কার করেন? চলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কমেন্ট করে দেখি। আশা করি সকলেই পারবে, খুবই সহজ কোশ্চেন।
কিন্তু পরীক্ষায় বহুবার রিপিট হয়েছে। এক্স রশ্মি কে আবিষ্কার করেন? দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রন্টজেন। বিজ্ঞানী রন্টজেন এক্স রশ্মি আবিষ্কার করেন। ওকে, এবার দেখো জে টমসন কি আবিষ্কার করেছিলেন? জে টমসন, মনে আছে তো তোমাদেরকে আমি একটা ট্রিক বলেছিলাম, পেন, ঠিক আছে, পেন, পেন ইকুয়াল টু RTC, ঠিক আছে। পেন দিয়ে কি প্রোটন কে আবিষ্কার করেছিলেন? রাদারফোর্ড। ই দিয়ে কি ইলেকট্রন কে আবিষ্কার করেছিলেন? জে টমসন। তো টমসন কে আবিষ্কার করেছিলেন? ইলেকট্রন। আর নিউটন কে আবিষ্কার করেছিলেন? চ্যাডউইক। ওকে, টমাস এডিসন, ঠিক আছে, কি আবিষ্কার করেছিলেন? ঠিক আছে, এডিসন কি আবিষ্কার করেছিলেন? বাল্ব আবিষ্কার করেছিলেন। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কার কাছে পদত্যাগপত্র জমা দিয়ে থাকেন? বলো। যদি রাষ্ট্রপতি নিজ ইচ্ছায় পদত্যাগ করতে চান তাহলে তার যে পদত্যাগপত্র সেটা তিনি কাকে জমা দেবেন? সঠিক অ্যান্সার কী হবে কমেন্টে জানাও দেখি, ঠিক আছে। ইন্ডিয়ান পলিটি থেকে কোশ্চেন। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের, বলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, উপরাষ্ট্রপতি। রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান তাহলে তিনি তার পদত্যাগপত্র উপরাষ্ট্রপতিকে জমা দেবেন। ওকে, এবার দেখো ভারতের উপরাষ্ট্রপতি কোথায় সভাপতিত্ব করেন? ভারতের উপরাষ্ট্রপতি সভাপতিত্ব করেন কোথায়? ভারতের উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভাতে। ওকে, ভারতের উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি এদেরকে কে নিয়োগ করেন? এদেরকে নিয়োগ করে থাকেন কে, বলো। দেখো যদি তোমাদেরকে জিজ্ঞেস করে ভারতের বিচারপতি অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতি, হাইকোর্টের বিচারপতি এদেরকে কে নিয়োগ করেন, তখন সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রেসিডেন্ট, ঠিক আছে। কিন্তু যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে আমাদের রাষ্ট্রপতি মহাশয়কে কে নিয়োগ করেন, ঠিক আছে, তো দেখো অ্যাকচুয়ালি রাষ্ট্রপতি মহাশয়কে প্রসেসটা আলাদা রয়েছে নিয়োগে, কিন্তু যদি তোমাদেরকে জিজ্ঞেস করে কে শপথ বাক্য পাঠ করান তখন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে সুপ্রিম কোর্টের বিচারপতি। ওকে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। চলো পরবর্তী কোশ্চেন। দেখো কোন রাজ্যকে ভারতের শস্যাগার বলা হয়? কোন রাজ্যকে ভারতের শস্যাগার বলা হয়? বলো, কোন রাজ্যকে ভারতের শস্যাগার বলা হয়? দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, পাঞ্জাব। পাঞ্জাব রাজ্যকে ভারতের শস্যাগার বলা হয়। ওকে, আর এই পাঞ্জাব রাজ্যের মধ্যে ভারতের সব থেকে ভালো কী রয়েছে? জলসেচ ব্যবস্থা রয়েছে, মনে রাখবে। পাঞ্জাব রাজ্যের মধ্যে সব থেকে ভালো জলসেচ ব্যবস্থা রয়েছে বা সব থেকে উন্নত মানের জলসেচ ব্যবস্থা রয়েছে। ওকে, পাঞ্জাবকে কি বলা হয়? পঞ্চনদীর দেশ বলা হয়। ওকে, মনে রাখবে। তো পাঞ্জাবকে যে পঞ্চনদীর দেশ বলা হয়, তো পাঞ্জাবের মধ্যে সেই 5টি যে নদী বয়ে গেছে সেই 5টি নদীর নাম কে কে পারবে তোমরা কমেন্টে জানাতে? চলো কমেন্ট করো দেখি পাঞ্জাবের মধ্যে প্রবাহিত 5টি নদীর নাম। চলো পরবর্তী কোশ্চেন। কত সাল থেকে অর্জুন পুরস্কার দেওয়া শুরু হয়? বলো, কত সাল থেকে অর্জুন পুরস্কার দেওয়া শুরু হয়? দেখো সঠিক অ্যান্সার কী হবে কমেন্ট করো। কত সাল থেকে অর্জুন পুরস্কার দেওয়া শুরু হয়? দেখো অ্যাকচুয়ালি তোমাদেরকে আগে জানতে হবে যে অর্জুন পুরস্কার কাকে দেওয়া হয়। অর্জুন পুরস্কার দেওয়া হয় খেলোয়াড়দেরকে। যদি খেলাতে খুব ভালো অবদান থাকে তাহলে কিন্তু অর্জুন পুরস্কার দেওয়া হয়। তো এটা দেওয়া শুরু হয়েছিল কবে থেকে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 1961 সাল থেকে অর্জুন পুরস্কার দেওয়া শুরু হয়েছিল। ওকে, আর ঠিক সেরকমই জিজ্ঞেস করে তোমাদেরকে দ্রোণাচার্য পুরস্কার কাদেরকে দেওয়া হয়? দেখো দ্রোণাচার্য পুরস্কার কিন্তু খেলোয়াড়দেরকে দেওয়া হয় না। কাকে দেওয়া হয়? দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় খেলোয়াড়দের কোচদেরকে, মনে রাখবে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। সোনালী তন্তু বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? সোনালী তন্তু বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? বলো, সোনালী তন্তু বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, পাট। পাটের সাথে সম্পর্কিত হচ্ছে সোনালী তন্তু বিপ্লব। ওকে, আচ্ছা তোমাদেরকে জিজ্ঞেস করে ধূসর বিপ্লব, ঠিক আছে, ধূসর বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? তখন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে সার। ওকে, মনে রাখবে এটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে। যেমনটা তোমাদেরকে জিজ্ঞেস করে যে শ্বেত বিপ্লব কার সাথে সম্পর্কিত? দুধের সাথে সম্পর্কিত, ঠিক আছে। আচ্ছা গোলাপি বিপ্লব কার সাথে সম্পর্কিত? বলো তো, গোলাপি বিপ্লব কার সাথে সম্পর্কিত? সঠিক অ্যান্সার কমেন্টে জানাও। চলো পরবর্তী কোশ্চেন। 2020 সালে কোন ভারতীয় ক্রিকেটার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছেন? বলো, 2020 সালে কোন ভারতীয় ক্রিকেটার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছেন? সঠিক অ্যান্সার কমেন্ট করো দেখি। কোন ভারতীয় ক্রিকেটার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান
এ রোহিত শর্মা। রোহিত শর্মা 2020 সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছেন। দেখো যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে খেলাধুলার দিক থেকে, ঠিক আছে, অর্থাৎ খেলোয়াড়দেরকে সব থেকে উচ্চমানের কোন পুরস্কার দেওয়া হয়, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। এটা হচ্ছে খেলার সব থেকে উচ্চ স্তরের অ্যাওয়ার্ড, মনে রাখবে। ওকে, তো তোমাদের জন্য কোশ্চেন থাকলো, বিরাট কোহলি খেলরত্ন, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কি পেয়েছেন কি পাননি? যদি পেয়েছেন তাহলে কত সালে পেয়েছে কমেন্টে জানাও তো দেখি। ওকে, আচ্ছা, মহেন্দ্র সিং ধোনি কি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছেন কি পাননি? যদি পেয়েছেন তো কত সালে পেয়েছেন? তোমাদেরকে আমি একটা হিন্টস দিয়ে দিই, এখনও পর্যন্ত ভারতে প্রায় আই থিঙ্ক 4 জন প্লেয়ার, ঠিক আছে, ক্রিকেট প্লেয়ার ভারতরত্ন পেয়েছেন। তো সেই 4 জন প্লেয়ারের নাম কি কি তোমরা কমেন্টে জানাও তো। সঠিক অ্যান্সার দেখি কী কী কমেন্ট করতে পারো। চলো পরবর্তী কোশ্চেন, অখিল কুমার নিচের কোন খেলার সাথে যুক্ত? দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? অখিল কুমার কোন খেলার সাথে যুক্ত? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান বি, বক্সিং। অখিল কুমার মহাশয় বক্সিং খেলার সাথে যুক্ত। ওকে, আচ্ছা, আগের প্রশ্নের একটা উত্তর তোমাদেরকে আমি দিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে প্রথম ক্রিকেটার কে যিনি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছেন, তখন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে মাস্টার ব্লাস্টার সচিন টেন্ডুলকর, ঠিক আছে। সচিন টেন্ডুলকর মহাশয় প্রথম ক্রিকেটার যিনি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছেন। আর এখনও পর্যন্ত 4 জন প্লেয়ার পেয়েছেন। তো চলো বাকি 3 জনের নাম কমেন্ট করো। ওকে, 2 জনের নাম কিন্তু তোমরা অলরেডি জেনে গেলে, প্রথম পেয়েছেন সচিন টেন্ডুলকর আর লাস্ট পেয়েছেন রোহিত শর্মা। আর 2 জন কে? চলো পরবর্তী কোশ্চেন, অস্কার পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয়? বলো, অস্কার পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয়? সঠিক অ্যান্সার কমেন্ট করে দেখি কে পারবে। অস্কার পুরস্কার বলো কত সাল থেকে দেওয়া শুরু হয়? সঠিক অ্যান্সার কী হবে? দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান সি, 1929 সাল থেকে অস্কার পুরস্কার দেওয়া শুরু হয়। ওকে, দেখো যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে এটা কে প্রেজেন্ট করে, অস্কার পুরস্কার প্রেজেন্ট কে করে? একাডেমি অফ মোশন পিকচার আর্ট অ্যান্ড সায়েন্স অস্কার পুরস্কার প্রেজেন্ট করে। ওকে, এটা 1929 সাল থেকে দেওয়া শুরু হয়। আচ্ছা, ভারতীয় প্রথম ব্যক্তিকে যিনি অস্কার পুরস্কার পেয়েছেন, বলো তো ভারতীয় প্রথম ব্যক্তিকে যিনি অস্কার পুরস্কার পেয়েছেন? দেখো তখন কিন্তু সঠিক অ্যান্সার কী হবে জানো? তখন সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের ভানু আথাইয়া, ঠিক আছে। ভানু আথাইয়া পেয়েছেন প্রথম অস্কার অ্যাওয়ার্ড কোন সিনেমার জন্য? গান্ধী, মনে রাখবে, গান্ধী সিনেমার জন্য প্রথম অস্কার অ্যাওয়ার্ড পেয়েছেন প্রথম ভারতীয় হিসাবে। ওকে, মনে রাখবে। আর কোন বাঙালি অস্কার অ্যাওয়ার্ড পেয়েছেন বলো তো? কোন বাঙালি প্রথম অস্কার অ্যাওয়ার্ড পেয়েছেন? এটা তোমাদের জন্য কোশ্চেন। এই প্রশ্নের অ্যান্সার সঠিক তোমরা কমেন্টে জানাবে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, বিশ্বের ক্ষুদ্রতম পাখির নাম কি? বলো, বিশ্বের ক্ষুদ্রতম পাখির নাম কি? সঠিক অ্যান্সার কী হবে বলো? বিশ্বের ক্ষুদ্রতম পাখির নাম কি? দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, হামিং বার্ড। হামিং বার্ড হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম পাখির নাম। আর এই হামিং বার্ড পেছন দিক থেকে উড়ে, মনে রাখবে, পেছন দিক থেকে উড়ে, ঠিক আছে। যদি তোমাদেরকে জিজ্ঞেস করে কোন পাখি পেছন দিক থেকে উড়তে পারে, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে তখনও কিন্তু হামিং বার্ড। এটা হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম পাখি। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া বইটির লেখককে? দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া এই বইটির লেখককে বলো। সঠিক অ্যান্সার কী হবে? দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান এ, জেমস মিল। জেমস মিল দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া বইটি লিখেছেন। ওকে, আচ্ছা, এখান থেকে তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। বলো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ পরিচয় কত সালে প্রকাশ করেন? তোমরা সকলেই জানো বর্ণ পরিচয়ের লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে প্রকাশ করেন? 1855-তে বর্ণ পরিচয় প্রকাশ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ওকে, মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও বাংলার ইতিহাস, এটারও লেখক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা, রাজা রামমোহন রায়ের লেখা বইয়ের নাম কে পারবে কমেন্টে জানো তো দেখি। দেখো রামমোহন রায়ের লেখা বই হচ্ছে কি জানো? সতী, ঠিক আছে, মনে রাখবে, সতী হচ্ছে রামমোহন রায়ের লেখা বিখ্যাত বই। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, ক্রিপস মিশন কবে ভারতে এসেছিল? বলো, ক্রিপস মিশন কবে ভারতে এসেছিল? সঠিক অ্যান্সার কমেন্ট করো দেখি, ক্রিপস মিশন কবে ভারতে এসেছিল? দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে কমেন্টে জানাও তোমরা। সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের
অপশন বলো, সঠিক অ্যান্সার কী হবে? অপশন সি। ঠিক আছে, 1942 সালে ক্রিপস মিশন ভারতে এসেছিল। ওকে, দেখো 1942 সাল আর কি জন্য বিখ্যাত? ভারত ছাড়ো আন্দোলন, মনে আছে তো? কুইট ইন্ডিয়া মুভমেন্ট। ঠিক আছে, ভারত ছাড়ো আন্দোলনের জন্য 1942 সাল বিখ্যাত। ওকে, 1940 সালে কী হয়েছিল? 1940 সালে কী হয়েছিল বলো? 1940 সালে হয়েছিল থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স, মনে রাখবে। ঠিক আছে, আচ্ছা 1936 সাল থেকে তেমন কোনো কোশ্চেন পরীক্ষায় না, চোরাচুরি কাণ্ডটা হবে না। ঠিক আছে, 1941 সাল, এখান থেকেও তেমন একটা কোনো কোশ্চেন পরীক্ষায় জিজ্ঞেস করে না। ওকে, তো চলো পরবর্তী কোশ্চেন। ইসরো কত সালে চন্দ্রযান-1 লঞ্চ করে? ইসরো কত সালে চন্দ্রযান-1 লঞ্চ করে বলো? চন্দ্রযান-1 কত সালে লঞ্চ হয়? কে কে পারবে? সঠিক অ্যান্সার কমেন্ট করে দেখি। দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান এ, 2008 সালে চন্দ্রযান-1 লঞ্চ হয়েছিল। ওকে, কিন্তু যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে চন্দ্রযান-2, ঠিক আছে, চন্দ্রযান-2 কত সালে লঞ্চ হয়, তখন সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, 2019 সালে 2019 সালে চন্দ্রযান-2 লঞ্চ হয়েছিল, মনে রাখবে। আর চন্দ্রযান-1 লঞ্চ হয়েছিল 2008 সালে। ওকে, এবার দেখো 2019 সালে চন্দ্রযান-2 লঞ্চ করে, তো লঞ্চ কোথা থেকে হয়েছিল এবং লঞ্চ করার যে অভিযানটা ছিল সেটা কি? ঠিক আছে, চন্দ্রযান-2 এর অভিযানটা কি নামে পরিচিত? তোমরা কমেন্টে জানাও তো দেখি কে কে পারবে। চলো পরবর্তী কোশ্চেন। ব্যাক স্পিন শব্দটি কোন খেলার সাথে যুক্ত বলো? ব্যাক স্পিন শব্দটি কোন খেলার সাথে যুক্ত? ব্যাক স্পিন শব্দটি কোন খেলার সাথে যুক্ত? দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, টেবিল টেনিস। টেবিল টেনিস খেলার সাথে সম্পর্কিত হচ্ছে ব্যাক স্পিন। ওকে, এবার দেখো ব্যাডমিন্টন খেলার সাথে সম্পর্কিত কিছু শব্দ এবং হকি খেলার সাথে কিছু গুরুত্বপূর্ণ শব্দ। ওকে, দেখো হকি রিলেটেড কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে পাক, ঠিক আছে, ব্যান্ডি, পাক, ব্যান্ডি, সাইনি, চিক, এছাড়াও কী রয়েছে রিঙ্ক, স্ল্যাপ, এগুলো কিন্তু হকি রিলেটেড ওয়ার্ড, মনে রাখবে। ওকে, এবার দেখো যদি তোমাদেরকে জিজ্ঞেস করে ব্যাডমিন্টন রিলেটেড ওয়ার্ড, তো মনে রাখবে ক্যারি, ক্যারি, সেন্টার লাইন, ক্লিয়ার, এগুলো সব ব্যাডমিন্টন রিলেটেড কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। ওয়ার্ল্ড থিয়েটার ডে কবে পালন করা হয় বলো? ওয়ার্ল্ড থিয়েটার ডে কবে পালন করা হয়? সঠিক অ্যান্সার কমেন্ট করো দেখি। ওয়ার্ল্ড থিয়েটার ডে কবে পালন করা হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? কমেন্ট করো ফার্স্ট। দেখো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান বি, 27শে মার্চ। 27শে মার্চ ওয়ার্ল্ড থিয়েটার ডে পালন করা হয়, মনে রাখবে। ওকে, 27শে মার্চ ওয়ার্ল্ড থিয়েটার ডে পালন করা হয়। চলো পরবর্তী কোশ্চেন। গোল্ড গার্ল এটি কার জীবনী? গোল্ড গার্ল কার জীবনী বলো তো? সরি, গোল্ড গার্ল নয়, গোল্ডেন গার্ল। গোল্ডেন গার্ল এটি কার জীবনী? ঠিক আছে, গোল্ডেন গার্ল কার অটোবায়োগ্রাফি বলো? দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, পিটি ঊষা। পিটি ঊষার অটোবায়োগ্রাফি হচ্ছে গোল্ডেন গার্ল। ওকে, এবার দেখো যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে মেরি কমের অটোবায়োগ্রাফির নাম কি, কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, মেরি কমের অটোবায়োগ্রাফির নাম কি বলো? দেখো মেরি কমের যেটা বায়োগ্রাফি সেটা কি? আনব্রেকেবল, মনে রাখবে। আনব্রেকেবল হচ্ছে মেরি কমের বায়োগ্রাফির নাম। ওকে, এবার দেখো যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে পাউলি এক্সপ্রেস নামে কে পরিচিত? পাউলি এক্সপ্রেস নামে কে পরিচিত? তখনও কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে পিটি ঊষা, মনে রাখবে। পাউলি এক্সপ্রেস নামে পরিচিত পিটি ঊষা। ওকে, এনাকে গোল্ডেন গার্ল বলা হয়, মনে রাখবে। এটাও কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করে যে গোল্ডেন গার্ল কার নিক নেম? পিটি ঊষার নিক নেম। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। সুভাষচন্দ্র বসুর পিতার নাম কী ছিল? দেখো এই কোশ্চেনগুলো স্পেশালি রাজ্য স্তরের এক্সামের জন্য, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত ফেমাস স্বাধীনতা সংগ্রামী ছিলেন, যেমনটা তোমরা ক্ষুদিরাম বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঠিক আছে, বিনয় বাদল দীনেশ, এছাড়াও মাস্টারদা সূর্য সেন এবং প্রীতিলতা ওয়াজদেদার, এই সমস্ত ব্যক্তিদের জন্মস্থান কোথায়, অর্থাৎ কোন জেলাতে জন্মগ্রহণ করেন?
এনাদের পিতার নাম, মাতার নাম এবং কৃতিত্ব পরীক্ষায় জিজ্ঞেস করে, ঠিক আছে। বিশেষ করে রাজ্য স্তরের এক্সামে আমাদের রাজ্যের থেকে বিলং করেন যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী, তাদের সম্বন্ধে একটু কিন্তু তথ্য জেনে নেবে, ঠিক আছে, কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে দেখা গেছে। তো বলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন বি, জানকীনাথ বসু। নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম হচ্ছে জানকীনাথ বসু। মাতার নাম কি বলো? মাতার নাম কি? ঠিক আছে, দেখো মাতার নাম কি? প্রভাবতী দেবী, ঠিক আছে, মনে রাখবে। অনেকবার এটাও জিজ্ঞেস করতে পারে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর মাতার নাম কি? প্রভাবতী দেবী। ওকে, নেতাজি সুভাষচন্দ্র বসুর বায়োগ্রাফি অনেকবার জিজ্ঞেস করে, ঠিক আছে, বা নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা বই ইন্ডিয়ান স্ট্রাগল, মনে রাখবে, ঠিক আছে। ইন্ডিয়ান স্ট্রাগল হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা বই। নেতাজি সুভাষচন্দ্র বসু হরিপুরা কংগ্রেস অধিবেশনে কংগ্রেসের প্রথম সভাপতিত্ব করেন 1938 সালে, মনে রাখবে। ওকে, আচ্ছা চলো পরবর্তী কোশ্চেন। ভারতীয় সংবিধানে একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানের একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? বলো সঠিক অ্যান্সার কী হবে? কমেন্ট করো দেখি। দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন সি, ব্রিটেন, ঠিক আছে, অর্থাৎ ইংল্যান্ডের সংবিধান থেকে একক নাগরিকত্বের ধারণা নেওয়া হয়েছে। ওকে, এছাড়াও যে আমাদের পার্লামেন্টের ব্যবস্থাটা রয়েছে সেটাও কিন্তু ব্রিটেনের সংবিধান থেকেই নেওয়া হয়েছে। ওকে, এছাড়াও আমাদের ভারতের যে রাষ্ট্রপতি, ঠিক আছে, ওখানে যেমনটা রানী লিড করে, ঠিক এখানে আমাদের রাষ্ট্রপতি লিড করে, এই ব্যবস্থাটাও কিন্তু ব্রিটেনের থেকে নেওয়া হয়েছে। ওকে, আমাদের ভারতীয় সংবিধানের উপর যে 5টি ক্লাস রয়েছে গুরুত্বপূর্ণ, যেখানে প্রত্যেকটি ক্লাসে আমরা 50টি করে এমসিকিউ কোশ্চেন খুব ডিটেলসে আলোচনা করেছি, সেই ক্লাসগুলো তোমরা দেখে নেবে, তাহলে ভারতীয় সংবিধান পুরো ডিটেলসে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আশা করি ওর বাইরে তোমাদের কোশ্চেন পরীক্ষায় হবে না। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। সংবিধান সভার অধিবেশন কবে শুরু হয়েছিল? বলো সংবিধান সভার অধিবেশন কবে শুরু হয়েছিল, অর্থাৎ প্রথম সভা কবে বসছিল? সংবিধান সভার প্রথম সভা কবে বসছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন এ, 6 ডিসেম্বর 1946 সালে, ঠিক আছে। 6 ডিসেম্বর 1946 সালে সংবিধান সভার প্রথম সভা বসেছিল। আর তার ঠিক 3 দিন পরে, ঠিক আছে, 9 ডিসেম্বর 1946 সালে সংবিধানের দ্বিতীয় সভা বসেছিল, মনে রাখবে, ঠিক আছে, সংবিধানের দ্বিতীয় সভা বসেছিল। ওকে, প্রথম সভায় অর্থাৎ এই 6 ডিসেম্বর 1946-তে কে সভাপতিত্ব করেন? অস্থায়ী সদস্য ডক্টর সচিনানন্দ সিনহা। আর 9 ডিসেম্বর 1946 সালে দ্বিতীয় সভা থেকে সভাপতিত্ব করেন রাজেন্দ্র প্রসাদ, মনে রাখবে। ওকে, চল পরবর্তী কোশ্চেন। কালো গান্ধী কাকে বলা হয়? বলো কালো গান্ধী কাকে বলা হয়? ঠিক আছে, ব্ল্যাক গান্ধী কাকে বলা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলাকে কালো গান্ধী বলা হয়। আর মনে রাখবে নেলসন ম্যান্ডেলা কিন্তু ভারতরত্ন প্রাপক ব্যক্তি, ঠিক আছে। যদি তোমাদেরকে জিজ্ঞেস করে দেই যে নিম্নের কোন ব্যক্তি ভারতরত্ন পেয়েছেন, 4টা বিদেশির অপশন দিয়ে দেয়, তো মনে রাখবে নেলসন ম্যান্ডেলা ভারতরত্ন প্রাপক ব্যক্তি। এছাড়া প্রথম ভারতরত্ন প্রাপক ব্যক্তি কে, যিনি বিদেশি, তখন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে খান আব্দুল গফফর খান। ইনি পাকিস্তান থেকে বিলং করেন কিন্তু ভারতরত্ন প্রথম পেয়েছেন। ওকে, এছাড়া নেলসন ম্যান্ডেলাও ভারতরত্ন পেয়েছেন। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। উত্তর 24 পরগনা জেলার সদর শহর নিম্নোক্ত শহরগুলির মধ্যে কোনটি? অর্থাৎ উত্তর 24 পরগনা জেলার সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায়? বলো উত্তর 24 পরগনা জেলার সদর দপ্তর কোথায়? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বারাসাত। বারাসাত হচ্ছে উত্তর 24 পরগনা জেলার সদর দপ্তর। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। দেখো পশ্চিমবঙ্গের যে সমস্ত পশ্চিমবঙ্গে যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর হেডকোয়ার্টারও কিন্তু জিজ্ঞেস করে, তো একটু এই জিনিসটাও কিন্তু তোমরা চোখ বুলিয়ে নেবে, ঠিক আছে, পশ্চিমবঙ্গের জেলাগুলোর সদর দপ্তর। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। কুলিক পক্ষীনিবাস পক্ষীরালয় কোন শহরে অবস্থিত? কুলিক পক্ষীনিবাস পক্ষীরালয় কোন শহরে অবস্থিত? বলো সঠিক অ্যান্সার কী হবে? দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, রায়গঞ্জ। রায়গঞ্জ কোথায় রয়েছে? রায়গঞ্জ রয়েছে উত্তর দিনাজপুরতে, ঠিক আছে, উত্তর দিনাজপুরতে রয়েছে রায়গঞ্জ, সেখানে কুলিক পক্ষীনিবাস পক্ষীরালয় অবস্থিত। ওকে, আচ্ছা বালুরঘাট কার সদর দপ্তর বলো তো? বালুরঘাট হচ্ছে দক্ষিণ দিনাজপুরের সদর দপ্তর, মনে রাখবে, ঠিক আছে।
যদি তোমাদেরকে জিজ্ঞেস করে দক্ষিণ দিনাজপুর সদর দপ্তরের নাম কি, তখন সঠিক অ্যান্সার হয়ে যাবে বালুরঘাট। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। আমার দেশকে ভালোবাসা যদি দোষ হয় তাহলে আমি দোষী, এই উক্তিটি কার? আমার দেশকে ভালোবাসা যদি দোষ হয় তাহলে আমি দোষী, এই উক্তিটি কার? খুবই বিখ্যাত একটি উক্তি, বলো এই উক্তিটি কার দ্বারা দেওয়া হয়েছিল? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন সি, অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ এই উক্তিটি দিয়েছিলেন, আমার দেশকে ভালোবাসা যদি দোষ হয় তাহলে আমি দোষী। ওকে, নেতাজি সুভাষচন্দ্র বসু কী কী বিখ্যাত উক্তি দিয়েছিলেন? দেখো, নেতাজি সুভাষচন্দ্র বসু দিয়েছিলেন দিল্লি চলো, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেব, জয় হিন্দ। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। ভারতের প্রথম বজ্রপাত গবেষণা কেন্দ্র কোথায় তৈরি হতে চলেছে? ভারতের প্রথম বজ্রপাত গবেষণা কেন্দ্র কোথায় তৈরি হতে চলেছে? সঠিক অ্যান্সার কী হবে বলো? ভারতের প্রথম বজ্রপাত গবেষণা কেন্দ্র, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, উড়িষ্যার বালাসোরে ভারতের প্রথম বজ্রপাত গবেষণা কেন্দ্র তৈরি হতে চলেছে, মনে রাখবে। ওকে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী কোশ্চেন, বাতাস কোন ধরনের পদার্থ? বলো, বাতাস কোন ধরনের পদার্থ? সঠিক অ্যান্সার কী হবে? দেখো, বাতাস কোন ধরনের পদার্থ? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, মিশ্র পদার্থ। বাতাস হচ্ছে মিশ্র পদার্থ। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। দেখো, বাতাসের গতি পরিমাপক যন্ত্রের নাম কি? বাতাসের গতি পরিমাপক যন্ত্রের নাম কি? বলো, সঠিক অ্যান্সার কী হবে? কমেন্ট করো দেখি। বাতাসের গতি পরিমাপক যন্ত্রের নাম কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান এ, অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার হচ্ছে বাতাসের গতি পরিমাপক যন্ত্রের নাম। কিন্তু দেখো, যদি তোমাদেরকে জিজ্ঞেস করে বাতাসের চাপ অর্থাৎ বায়ুর চাপ কিসে মাপা হয়, তখন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? ব্যারোমিটার। বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্রে। ওকে, কিন্তু বাতাসের গতি মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্রে, মনে রাখবে। চলো পরবর্তী কোশ্চেন। বিশাখাপত্তনম বন্দরটি কোথায় অবস্থিত? বলো, বিশাখাপত্তনম বন্দরটি কোথায় অবস্থিত? দেখো, ভারতের সব থেকে বড় বন্দর, ভারতের সব থেকে বড় বন্দর অর্থাৎ বৃহত্তম বন্দর কোথায়? বৃহত্তম বন্দর হচ্ছে মুম্বাই। ওকে, আর যদি তোমাদেরকে জিজ্ঞেস করে সব থেকে কোন বন্দরে, ঠিক আছে, ভারতের নয়, এটা পশ্চিমবঙ্গের হবে, ভারতের বললে হবে না, পশ্চিমবঙ্গের কোন বন্দরে সব থেকে বেশি রপ্তানি হয়, ঠিক আছে, ভারতের কোন বন্দরটি নদী কেন্দ্রিক বন্দর, তখনও কিন্তু সঠিক অ্যান্সার কী হবে জানো? কলকাতা বন্দর। ঠিক আছে, কলকাতা কিন্তু নদী কেন্দ্রিক বন্দর নামেও পরিচিত। ওকে, এখানে সব থেকে বেশি চা রপ্তানি করা হয়। ওকে, এবার দেখো, বিশাখাপত্তনম বন্দরটি কোথায় অবস্থিত? বলো, সঠিক অ্যান্সার কী হবে? বিশাখাপত্তনম বন্দরটি অপশন ডি দ্য রাইট অ্যান্সার, অন্ধ্রপ্রদেশের মধ্যে বিশাখাপত্তনম বন্দরটি অবস্থিত। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাসের দেশ নাটকটি কাকে উৎসর্গ করেছিলেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাসের দেশ নাটকটি কাকে উৎসর্গ করে লিখেছেন? বলো, সঠিক অ্যান্সার কী হবে? দেখো, সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন সি, নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেছেন তাসের দাস নাটকটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, আচ্ছা, কোশ্চেন জিজ্ঞেস করে যে রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব উপাধি বা গুরুদেব আখ্যা কে দিয়েছিলেন? তখন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যায় মহাত্মা গান্ধী। আর যদি তোমাদেরকে জিজ্ঞেস করে মোহনদাস করমচাঁদ গান্ধীকে মহাত্মা আখ্যা কে দিয়েছেন, তখন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর, মনে রাখবে। ওকে, আচ্ছা, বিদ্যাসাগরকে বিদ্যাসাগর উপাধি কে দিয়েছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যাসাগর উপাধি কে দিয়েছিলেন? সংস্কৃত কলেজের সদস্যরা। ওকে, নেতাজি সুভাষচন্দ্র বসুকে নেতাজি উপাধি কে দিয়েছিলেন? বলো তো, নেতাজি সুভাষচন্দ্র বসুকে নেতাজি উপাধি কে দিয়েছিলেন? কমেন্টে জানাও তো। চলো পরবর্তী কোশ্চেন। কানহা টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? বলো, কানহা টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার কী হবে? দেখো, কানহা টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের মধ্যে কানহা টাইগার রিজার্ভ অবস্থিত। ওকে, আর যদি তোমাদেরকে জিজ্ঞেস করে কোন রাজ্যে সবথেকে বেশি টাইগার রিজার্ভ রয়েছে, কোন রাজ্যে সবথেকে বেশি টাইগার রিজার্ভ রয়েছে, তখনও কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে মধ্যপ্রদেশ, মনে রাখবে। ওকে, আর বনভূমির পরিমাণ যদি জিজ্ঞেস করে সবথেকে বেশি কোথায় রয়েছে, তখনও কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে মধ্যপ্রদেশ। ওকে, চলো পরবর্তী দেখো, পরবর্তী কোশ্চেন কী রয়েছে? আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বলো, আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক অ্যান্সার কী হবে বলো? আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দেখো, সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন সি, স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী হলেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা। ওকে,
এবার দেখো, যেহেতু তোমাদের জিজ্ঞেস করে যে আর্য সমাজ কোথায় প্রতিষ্ঠিত হয় এবং কবে প্রতিষ্ঠিত হয়। আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? বোম্বাইতে। কত সালে? 1875-তে। 1875-তে বোম্বাইতে স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। ওকে, স্বামী দয়ানন্দ সরস্বতীর লেখা বিখ্যাত গ্রন্থ সত্যার্থ প্রকাশ, মনে রাখবে। স্বামী দয়ানন্দ সরস্বতী কোন নারা দিয়েছিলেন? গো ব্যাক টু বেদাস, অর্থাৎ বেদ কি ওর লট চলো, বা বেদের দিকে আমরা পেছনে যাই। ঠিক আছে, মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। চলো পরবর্তী কোশ্চেন, মনসব কথার অর্থ কী? বলো, মনসব কথার অর্থ কী? বলো, মনসব কথার অর্থ কী? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, পদমর্যাদা। মনসব কথার অর্থ হচ্ছে পদমর্যাদা। আচ্ছা, মনসব থেকে মনে আলো, মনসবদারি প্রথা কে প্রচলন করেছিলেন? মনসবদারি প্রথা কে প্রচলন করেছিলেন? সম্রাট আকবর। ঠিক আছে, সম্রাট আকবর মনসবদারি প্রথা প্রচলন করেছিলেন। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, ফারেনহাইট স্কেলের মান কার নাম অনুসারে হয়? বলো, ফারেনহাইট স্কেলের নাম কার নাম অনুসারে হয়েছিল? এখানে জিজ্ঞেস করেন যে ফারেনহাইট স্কেল কে আবিষ্কার করেছিলেন, এখানে বলছে ফারেনহাইট নামটা কার নাম অনুসারে হয়েছিল। ঠিক আছে, বলো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে, আশা করি তোমরা অপশন দেখে বুঝে গেছো, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ড্যানিয়েল গ্রেভিয়েল ফারেনহাইট। ড্যানিয়েল গ্রেভিয়েল ফারেনহাইটের নাম অনুসারে ফারেনহাইট স্কেলের নাম হয়। ওকে, ডাক্তারি থার্মোমিটারে কোন ডিগ্রি থাকে, ফারেনহাইট নাকি সেলসিয়াস? ফারেনহাইট ডিগ্রি থাকে। কত থেকে কত পর্যন্ত থাকে বলো তো? ফারেনহাইট ডিগ্রির মানটা ডাক্তারি থার্মোমিটারে কত থেকে কত পর্যন্ত থাকে? ওকে, কে কে পারবে কমেন্টে জানাও। চলো পরবর্তী কোশ্চেন, আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ কোনটি? বলো, আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ কোনটি? দেখো, আয়তনের দিক থেকে পৃথিবীর সব থেকে বড় হ্রদ হচ্ছে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, কাস্পিয়ান সাগর। ঠিক আছে, কাস্পিয়ান সাগর হচ্ছে আয়তনের দিক থেকে সব থেকে বড় হ্রদ। ওকে, এবার দেখো, বৈকাল হ্রদ এটা কোথায় অবস্থিত? এটা রাশিয়াতে অবস্থিত। কোশ্চেন অনেকবার জিজ্ঞেস করে যে বৈকাল হ্রদ কোথায় অবস্থিত? রাশিয়াতে অবস্থিত। সম্বর হ্রদ কোথায় অবস্থিত? এটা তোমাদের জন্য কোশ্চেন। ঠিক আছে, চিল্কা হ্রদ কোথায় অবস্থিত? চিল্কা হ্রদ উড়িষ্যাতে অবস্থিত। ওকে, চিল্কা হ্রদ উড়িষ্যাতে অবস্থিত। তো সম্বর হ্রদ কোথায় অবস্থিত তোমরা কমেন্টে জানাবে তো। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, হরিয়ানার হ্যারিকেন নামে কে পরিচিত? বলো, হরিয়ানার হ্যারিকেন নামে কে পরিচিত? সঠিক অ্যান্সার কী হবে বলো তো? হরিয়ানার হ্যারিকেন নামে কে পরিচিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কপিল দেব। কপিল দেব হরিয়ানার হ্যারিকেন নামে পরিচিত। ওকে, আচ্ছা, কপিল দেব কত সালে বিশ্বকাপ ভারতে এনে দিয়েছিল? বলো, কপিল দেব কত সালে বিশ্বকাপ ভারতে প্রথম বিশ্বকাপ ক্রিকেটে কবে পেয়েছিল? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে 1983। 1983 সালে কপিল দেবের অধিনায়কত্বে ভারত প্রথম বিশ্বকাপ পেয়েছিল। কাকে পরাজয় করে? ওয়েস্ট ইন্ডিজকে পরাজয় করে, মনে রাখবে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি? বলো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি? কে কে পারবে সঠিক অ্যান্সার কমেন্ট করো দেখি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম, দেখো ছদ্মনাম কিন্তু রাজ্যস্তরের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, মনে রাখবে। ওকে, এখান থেকে কোশ্চেন প্রায় জিজ্ঞেস করে। বলো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কমলাকান্ত। কমলাকান্ত হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। ওকে, আচ্ছা, বনফুল কার ছদ্মনাম? বলাইচাঁদ। ঠিক আছে, বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে বনফুল। মৌমাছি কার ছদ্মনাম আর ভোরের পাখি কার ছদ্মনাম বলো তো? ঠিক আছে, এই দুটোই কিন্তু আমি ক্লাসে আলোচনা করেছি। ঠিক আছে, প্রিভিয়াস ক্লাসগুলোতে আলোচনা করেছি, তো তোমরা কমেন্টে জানাও। ঠিক আছে, দেখছি তোমরা প্রিভিয়াস ক্লাস কে কে ফলো করছো। চলো পরবর্তী কোশ্চেন, ভারতের তোতা পাখি কাকে বলা হয়? বলো, ভারতের তোতা পাখি কাকে বলা হয়? কে কে পারবে কমেন্টে জানাও দেখি। ভারতের তোতা পাখি কাকে বলা হয়? সঠিক অ্যান্সার কমেন্টে জানাও। এখনও কিন্তু কমেন্ট তোমরা করোনি কেউ। চলো দেখো, সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন বি, আমির খসরু। আমির খসরুকে ভারতের তোতা পাখি বলা হয়। ওকে, আচ্ছা, আমির খসরু কে ছিলেন বলো তো? আমির খসরু কে ছিলেন? ঠিক আছে, কোশ্চেন জিজ্ঞেস করতে পারে তোমাদেরকে, আমির খসরু কে ছিলেন? দেখো, আমির খসরু একদিক থেকে সিঙ্গারও ছিলেন, মিউজিশিয়ানও ছিলেন, পোয়েটও ছিলেন, যিনি দিল্লি সালতানাতের সময় ভারতে ছিলেন। ঠিক আছে, তার যে পিরিয়ডটা, ঠিক আছে, আমির খসরুর জন্ম কবে হয়? 1253-তে। ঠিক আছে, আর মৃত্যু কবে হয়? 1325-তে। ঠিক আছে, দিল্লি সালতানাতের সময় আমির খসরু ভারতে ছিলেন। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন প্রাণীতে রুমিনেন্ট পাকস্থলী দেখা যায়? নিম্নলিখিত কোন প্রাণীতে রুমিনেন্ট পাকস্থলী
দেখতে পাওয়া যায়। বলো তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান অনুযায়ী অপশান এ গরু। গরুর পাকস্থলীতে রুমিনেন্ট পাকস্থলী দেখতে পাওয়া যায়। ওকে, খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, মনে রাখবে। এবার দেখো অপশান থেকে একটা কোশ্চেন মনে এলো, কুকুর কুকুর কামড় দিলে কোন রোগ হয়? কোশ্চেন জিজ্ঞেস করে, তো মনে রাখবে জলাতঙ্ক রোগ হয় কুকুর কামড় দিলে। আর এই জলাতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করেছিলেন? বিজ্ঞানী লুই পাস্তুর জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেছিলেন। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসে বায়ু ধারণ ক্ষমতা কত? পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসে বায়ু ধারণ ক্ষমতা কত? বলো সঠিক অ্যান্সার কী হবে? দেখো যদি তোমাদেরকে একদম এক্সাক্ট জিজ্ঞেস করে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি 6 মিটার। একজন পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা হচ্ছে 6 মিটার। ওকে, ঠিক সেরকমই তোমাদেরকে জিজ্ঞেস যদি করে একজন পূর্ণাঙ্গ ব্যক্তির দেহে রক্তের পরিমাণ কত? একজন পূর্ণাঙ্গ ব্যক্তির দেহে রক্তের পরিমাণ হচ্ছে কত? 5 লিটার, মনে রাখবে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, কোন ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষে সক্ষম? বলো তো কোন ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষে সক্ষম? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে কমেন্ট করো। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি রোডোস্পাইরিয়াম। রোডোস্পাইরিয়াম হচ্ছে সালোক সংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়া। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, বৃহৎ সংহিতা গ্রন্থটির রচয়িতা কে? বলো তো বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা কে? ঠিক আছে, একটা কিন্তু এটা প্রসিদ্ধ গ্রন্থ, ঠিক আছে। তো বলো এই গ্রন্থের রচয়িতা কে? ঠিক আছে, একটু এখানে টাইপিং মিস্টেক রয়েছে। বলো এই সঠিক অ্যান্সার কী হবে? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান বি বরাহমিহির। ঠিক আছে, বরাহমিহির হলেন বৃহৎ সংহিতার রচয়িতা। ওকে, এছাড়াও দেখো বরাহমিহিরের লেখা কিছু বিখ্যাত গ্রন্থ রয়েছে। আর কি কি রয়েছে যদি তোমাদেরকে জিজ্ঞেস করে, ঠিক আছে, পঞ্চ সিদ্ধান্তিকা এর লেখক কে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু বরাহমিহির। ঠিক আছে, এছাড়াও বৃহৎজাতকের লেখক যদি তোমাদেরকে জিজ্ঞেস করে তখনও কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে বরাহমিহির। ওকে, এবার দেখো বরাহমিহির কে ছিলেন? বরাহমিহির ছিলেন প্রাচীন ভারতের গুপ্ত সাম্রাজ্যের সমসাময়িক একজন দার্শনিক, জ্যোতিষবিজ্ঞানী, গণিতবিদ এবং কবি। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, দুদু মিয়া কে ছিলেন? বলো তো দুদু মিয়া কে ছিলেন? সঠিক অ্যান্সার কে কে পারবে কমেন্ট করো। দুদু মিয়া কে ছিলেন? দেখো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান এ ফরাজি আন্দোলনের নেতা। ঠিক আছে, ফরাসি আন্দোলন নয় কিন্তু ফরাজি আন্দোলন, মনে রাখবে। ঠিক আছে, ফরাজি আন্দোলনের নেতা হলেন দুদু মিয়া। ওকে, আচ্ছা চিপকো আন্দোলনের নেতা কে? বলো তো চিপকো আন্দোলনের নেতা, ঠিক আছে, রিসেন্টলি তিনি প্রয়াত হয়েছেন। বলো চিপকো আন্দোলনের নেতা, ঠিক আছে, সুন্দরলাল বহুগুণা। ঠিক আছে, রিসেন্টলি প্রয়াত হয়েছেন কিন্তু, মনে রাখবে। ঠিক আছে, কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট। চিপকো আন্দোলন কত সালে হয়েছিল বলো তো? কত সালে হয়েছিল? কোন রাজ্যে হয়েছিল? কোন রাজ্য ছিল? রাজ্য ছিল উত্তরাখণ্ড। ঠিক আছে, আর কত সালে হয়েছিল এটা তোমরা কমেন্টে জানাবে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, মরু অঞ্চলের উদ্ভিদদের কি বলা হয়? বলো মরু অঞ্চলের উদ্ভিদদের কি বলা হয়? বলো মরু অঞ্চলের উদ্ভিদদের কি বলা হয়? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান বি জেরোফাইট বলা হয় মরু অঞ্চলের উদ্ভিদদের। ওকে, খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু, মনে রাখবে। মরু অঞ্চলের উদ্ভিদদের জেরোফাইট বলা হয়। চলো পরবর্তী কোশ্চেন, কলকাতা সুপ্রিম কোর্ট কবে স্থাপিত হয়? বলো এই কোশ্চেনটা তোমাদেরকে আমি আগেই জিজ্ঞেস করেছিলাম, কলকাতা সুপ্রিম কোর্ট কবে স্থাপিত হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা রেগুলেটিং অ্যাক্ট দ্বারা স্টাবলিশড হয়েছিল। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি 1774 খ্রিস্টাব্দে। 1774 খ্রিস্টাব্দে কলকাতা সুপ্রিম কোর্ট এস্টাবলিশড হয়েছিল। ঠিক আছে, কোন অ্যাক্ট দ্বারা? 1773 রেগুলেটিং অ্যাক্ট দ্বারা। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, ভারতের অরণ্য গবেষণাগার কেন্দ্রটি কোন শহরে অবস্থিত? বলো ভারতের অরণ্য গবেষণাগার কেন্দ্রটি কোন শহরে অবস্থিত? সঠিক অ্যান্সার কে কে পারবে কমেন্টে জানাও দেখি। সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান সি দেরাদুনে রয়েছে ভারতের অরণ্য গবেষণাগার কেন্দ্রটি। এটা কোন রাজ্যে অবস্থিত? এটা উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত, মনে রাখবে। ঠিক আছে, উত্তরাখণ্ড রাজ্যে দেরাদুন অবস্থিত। এখানে ভারতের অরণ্য গবেষণাগার কেন্দ্র রয়েছে। চলো পরবর্তী কোশ্চেন, ভারতের প্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় কোথায়? বলো
ভারতের প্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় কোথায়? সঠিক অ্যান্সার কী হবে? ভারতের প্রথম খনিজ তেল বা খনিজ তেলের খনি প্রথম কোথায় আবিষ্কৃত হয়েছিল? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, ডিগবয়। ডিগবয়তে ভারতের প্রথম খনিজ তেলের খনি আবিষ্কৃত হয়েছিল। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। পরশুরাম কার ছদ্মনাম? বলো, পরশুরাম কার ছদ্মনাম? সঠিক অ্যান্সার কী হবে কমেন্ট করে দেখি। পরশুরাম কার ছদ্মনাম? দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, রাজশেখর বসু। রাজশেখর বসু মহাশয়ের ছদ্মনাম হলো পরশুরাম। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। ওয়ার্ল্ড হেলথ ডে কবে পালন করা হয়? ওয়ার্ল্ড হেলথ ডে কবে সেলিব্রেট করা হয়? বলো, ওয়ার্ল্ড হেলথ ডে কবে সেলিব্রেট করা হয়? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান এ, 7ই এপ্রিল। 7ই এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে সেলিব্রেট করা হয়। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? বলো, বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? কে কে পারবে? আশা করি সকলেই পারবে। বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান সি, 1764 সালে। 1764 সালে বক্সারের যুদ্ধ হয়েছিল। কার কার মধ্যে হয়েছিল বলো তো? বক্সারের যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? কে কে পারবে? বক্সারের যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? চলো কমেন্ট করো। খুবই সহজ কোশ্চেন কিন্তু, বক্সারের যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? পরবর্তী কোশ্চেন দেখো, হকির জাদুঘর কাকে বলা হয়? হকির জাদুঘর কাকে বলা হয় বলো? এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন হবে, সেই কোশ্চেনগুলো তোমাদেরকে বলে দেবো। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কমেন্ট করো তোমরা। হকির জাদুঘর কাকে বলা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মেজর ধ্যানচাঁদ। মেজর ধ্যানচাঁদকে হকির জাদুঘর বলা হয়। ওকে, মেজর ধ্যানচাঁদের জন্মদিন হচ্ছে 29শে আগস্ট। ওকে, তো এই 29শে আগস্ট ভারতে কোন দিন হিসাবে পালিত হয়? জাতীয় ক্রীড়া দিবস, ঠিক আছে, ন্যাশনাল স্পোর্ট ডে হিসাবে সেলিব্রেট করা হয় মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে, মনে রাখবে। ওকে, 29শে আগস্ট হচ্ছে ন্যাশনাল স্পোর্ট ডে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত? বলো, বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত? কে কে পারবে? বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, তিরুবনন্তপুরম। ঠিক আছে, কেরালা তিরুবনন্তপুরমতে বিক্রম সারাভাই স্পেস সেন্টার অবস্থিত। ওকে, আচ্ছা, ভাবা অটোমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত বলো তো? ভাবা অটোমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? ঠিক আছে, তোমাদের জন্য অপশান দিচ্ছি আমি, মুম্বাই, দিল্লি, কলকাতা নাকি পুনে? বলো সঠিক অ্যান্সার কী হবে কমেন্টে জানাবে। ওকে, অ্যাডভান্টেজ শব্দটি কোন খেলার সাথে যুক্ত? বলো, অ্যাডভান্টেজ শব্দটি কোন খেলার সাথে যুক্ত? সঠিক অ্যান্সার কী হবে? দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন খেলার সাথে সম্পর্কিত হচ্ছে অ্যাডভান্টেজ শব্দটি। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখতে পাওয়া যায়? বলো, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখতে পাওয়া যায়? ঠিক আছে, স্ট্র্যাটেজিকের কোশ্চেন। তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান এ, সুন্দরবন। সুন্দরবনের মধ্যে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যায়। ওকে, এছাড়াও দেখো যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি? বদ্বীপ অর্থাৎ যে দ্বীপের গঠনটা দেখতে বয়ের মতো, ঠিক আছে, এটাকেই বলা হয় বদ্বীপ। তো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, তখন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে সুন্দরবন বদ্বীপ। ঠিক আছে, সুন্দরবন বদ্বীপ কোন কোন নদীর উপর নির্মিত, ঠিক আছে, বা কোন কোন নদীর উপর রয়েছে? তো সুন্দরবন বদ্বীপ গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর উপর রয়েছে সুন্দরবন বদ্বীপ। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। দামোদর নদীর উৎপত্তি কোথা থেকে? বলো, দামোদর নদীর উৎপত্তি কোথা থেকে? কে কে পারবে কমেন্ট করো দেখি। বলো, দামোদর নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ছোটনাগপুর মালভূমি। ছোটনাগপুর মালভূমি থেকে দামোদর নদীর উৎপত্তি হয়েছে। ওকে, আচ্ছা, এই দামোদর নদীর উপরেই, ঠিক আছে, একটা প্রকল্প রয়েছে যেটা আমরা জানি ডিভিসি, ঠিক আছে, দামোদর ভ্যালি কর্পোরেশন, সেটা হচ্ছে মাইথন, মনে রাখবে। ঠিক আছে, মাইথনের ড্যামটা কিন্তু দামোদরেরই একটা উপনদীর উপর নির্মিত। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন। ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয় বলো তো? ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, কালিদাস। কালিদাসকে বলা হয় ভারতের শেক্সপিয়ার। ওকে, খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু, মনে রাখবে, ভারতের শেক্সপিয়ার বলা হয় কালিদাসকে। আচ্ছা, আমরা স্বামী বিবেকানন্দের লেখা কিছু বিখ্যাত বই এবার জেনে নিই। দেখো, প্রাচ্য ও পাশ্চাত্য, ঠিক আছে, বর্তমান ভারত,
এগুলো হচ্ছে স্বামী বিবেকানন্দের লেখা বিখ্যাত বই, মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠা করেন বলো তো? স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠা করেন? ঠিক আছে, সঠিক অ্যান্সার কে কে পারবে তোমরা কমেন্টে জানাবে তো। ফার্স্ট মে এস্টাবলিশ করেছিলেন, কত সালে এস্টাবলিশ করেছিলেন, এটা তোমাদের জন্য কমেন্ট। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। স্টার্ট আপ ইন্ডিয়া প্রকল্প কত সালে চালু হয়? স্টার্ট আপ ইন্ডিয়া প্রকল্প কত সালে চালু হয় বলো? স্টার্ট আপ ইন্ডিয়া কত সালে চালু হয়? এই প্রকল্পটি কত সালে চালু হয়েছিল? দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 2016 সালে স্টার্ট আপ ইন্ডিয়া প্রকল্পটি চালু হয়েছিল। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। জওহরলাল নেহরু স্টেডিয়াম, যেটা মাল্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়াম নামে পরিচিত, এটা কোন রাজ্যে অবস্থিত বলো? অ্যাকচুয়ালি জওহরলাল নেহরু স্টেডিয়াম অনেক রাজ্যে রয়েছে, ঠিক আছে, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যেও রয়েছে, যার জন্য এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে মাল্টিপারপাস ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, ঠিক আছে। তো এটা কোথায় অবস্থিত বলো? বলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, কেরালা। জওহরলাল নেহরু স্টেডিয়াম, ঠিক আছে, যেটা মাল্টিপারপাস ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, এটা কোথায় অবস্থিত? এটা কেরালাতে অবস্থিত। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো। অমর্ত্য সেন কত সালে নোবেল পুরস্কার পান বলো? একজন ইন্ডিয়ান ইকোনমিস্ট, তো ইনি কত সালে নোবেল পুরস্কার পেয়েছেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান বি, 1998 সালে। 1998 সালে অমর্ত্য সেন ইকোনমির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। ফাদার অফ ইন্ডিয়ান ফুটবল কাকে বলা হয় বলো? ফাদার অফ ইন্ডিয়ান ফুটবল কাকে বলা হয়? দেখো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ফাদার অফ ইন্ডিয়ান ফুটবল, ইন্ডিয়ান ফুটবলের জনক, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী আমাদের পশ্চিমবঙ্গের হেয়ার কলেজ, ঠিক আছে, হেয়ার কলেজ থেকে কিন্তু ফুটবল খেলার শুরু করেন, মনে রাখবে, ঠিক আছে। হেয়ার কলেজ থেকে প্রথম টিম তৈরি করেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী এবং ফুটবল খেলা শুরু করেন। ওকে, যার জন্য এনাকে ফুটবলের জনক বলা হয়। ইনি কিন্তু ব্রিটিশ ইন্ডিয়ার সময় ফুটবল খেলা শুরু করেছিলেন। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। নিচের মধ্যে কোনটি বিশ্বের বৃহত্তম ফুল? বিশ্বের বৃহত্তম ফুলের নাম কি? ঠিক আছে, বলো বিশ্বের বৃহত্তম ফুলের নাম কি? ইম্পর্টেন্ট কোশ্চেন, সঠিক অ্যান্সার কমেন্ট করো। দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, র্যাফলেসিয়া। র্যাফলেসিয়া হচ্ছে বিশ্বের বৃহত্তম ফুল। কতটা রয়েছে? প্রায় 3 ফুট, ঠিক আছে, প্রায় 3 ফুট লম্বা থাকে কি বিশ্বের বৃহত্তম ফুল র্যাফলেসিয়া, মনে রাখবে, ঠিক আছে, প্রায় 3 ফুট লম্বা থাকে র্যাফলেসিয়া ফুল। চলো পরবর্তী কোশ্চেন। জাতীয় পর্যটন দিবস পালন করা হয় কবে? জাতীয় পর্যটন দিবস কবে পালন করা হয় বলো তো? ঠিক আছে, জাতীয় পর্যটন দিবস কবে পালন করা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, 25শে জানুয়ারি জাতীয় পর্যটন দিবস পালন করা হয়। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো। অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিযুক্ত হন বলো? অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিযুক্ত হন? সঠিক অ্যান্সার কী হবে? দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে কি অপশান ডি, অ্যাটর্নি জেনারেলকে রাষ্ট্রপতি নিযুক্ত করে থাকেন। ওকে, এছাড়াও রাজ্যপাল অর্থাৎ গভর্নরদেরকেও রাষ্ট্রপতি নিযুক্ত করে থাকেন। ওকে, এছাড়াও প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান কে? রাষ্ট্রপতি। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। রামানুজ কোন বিষয়ের জন্য বিখ্যাত? দেখো এখানে অ্যাকচুয়ালি রামানুজ না লেখে যদি লেখা হতো শ্রীনিবাসা রামানুজন, তাহলে কিন্তু ঠিকঠাক তোমরা বুঝতে পারতে, ঠিক আছে। শ্রীনিবাসা রামানুজন, তার কথা এখানে বলা হচ্ছে, তিনি কী জন্য বিখ্যাত বলো? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান বি, গণিত। শ্রীনিবাসা রামানুজন একজন বিখ্যাত গণিতবিদ ছিলেন। ওকে, ইনিও কিন্তু ব্রিটিশ ইন্ডিয়ার সময়েই জন্মগ্রহণ করেন এবং মারা যান। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। স্বপন বুড়ো কার ছদ্মনাম বলো? স্বপন বুড়ো কার ছদ্মনাম? কমেন্ট করো দেখি। স্বপন বুড়ো কার ছদ্মনাম? প্রায় গুরুত্বপূর্ণ 2 থেকে 3টি ছদ্মনাম কিন্তু আমরা আজকের ক্লাসে আলোচনা করলাম, ঠিক আছে। তো বলো স্বপন বুড়ো কার ছদ্মনাম? সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান ডি, অখিল নিয়োগী। অখিল নিয়োগীর ছদ্মনাম হচ্ছে স্বপন বুড়ো। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। পাল বংশের প্রতিষ্ঠাতা কে বলো? পাল বংশের প্রতিষ্ঠাতা, বাংলার পাল বংশ, ঠিক আছে, বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতা কে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, গোপাল। গোপাল হলেন বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা। ওকে, আচ্ছা, পাল বংশের উল্লেখযোগ্য একটা কৃতি হচ্ছে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়।
সেই তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কে করেছিলেন বলো তো? তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের নির্মাণ করেছিলেন ধর্মপাল, মনে রাখবে, ঠিক আছে? তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের নির্মাণ করেছিলেন ধর্মপাল। চলো পরবর্তী কোশ্চেন, ডাবের জলে কোন হরমোন পাওয়া যায় বলো? ডাবের জলে কোন হরমোন পাওয়া যায়? সঠিক অ্যান্সার কী হবে? দেখো, ডাবের জলে পাওয়া যায় কোন হরমোন? সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন এ, কাইনিন। কাইনিন হরমোন ডাবের জলে পাওয়া যায়, ঠিক আছে? বা কখনো কখনো অপশানে থাকে সাইটোকাইনিন, ঠিক আছে? মনে রাখবে কিন্তু। চলো পরবর্তী কোশ্চেন, মহকুমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? মহকুমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে বলো? সঠিক অ্যান্সার কী হবে? দেখো, মহকুমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান সি, আরবি। আরবি ভাষা থেকে এসেছে মহকুমা শব্দটি। ওকে, এছাড়াও মনে রাখবে কলম, এটাও একটা আরবি ভাষা, ঠিক আছে? চল পরবর্তী কোশ্চেন, লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল কোথায় বলো? লাল বাহাদুর শাস্ত্রী হলেন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী, ওকে, এবং তার রহস্যজনক মৃত্যু হয় তাশকন্দে। তো সেই ব্যক্তি অর্থাৎ লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল কোথায় রয়েছে বলো? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, বিজয়ঘাট। বিজয়ঘাটতে লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল রয়েছে। লাল বাহাদুর শাস্ত্রী মহাশয়কে কী বলা হয়? ভারতের শান্তির পুরুষ বলা হয়, ওকে। আচ্ছা বলো তো, বীরভূম, ঠিক আছে, এখানে বীরভূম হবে না, এটা বীরভূমি হবে, ঠিক আছে? বীরভূমিতে কার সমাধিস্থল রয়েছে বলো? বীরভূমিতে কার সমাধিস্থল রয়েছে? দেখো, বীরভূমি হচ্ছে কার সমাধিস্থল? রাজীব গান্ধীর সমাধিস্থল, মনে রাখবে, ঠিক আছে? রাজীব গান্ধীর সমাধিস্থল হচ্ছে বীরভূমি, ওকে। চলো পরবর্তী কোশ্চেন, আলজেরিয়ার প্রধান ভাষার নাম কি? আলজেরিয়ার প্রধান ভাষা, ঠিক আছে, কি বলো? আলজেরিয়ার প্রধান ভাষা কি? সঠিক অ্যান্সার কী হবে কমেন্ট করো দেখি। আলজেরিয়ার প্রধান ভাষা কি? দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের কি হবে, কি মনে হচ্ছে বলো? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, আরবি। আরবি হচ্ছে আলজেরিয়ার প্রধান ভাষা, ওকে। আচ্ছা বলো তো, আমাদের ভারতের, ঠিক আছে, ভারতের প্রধান ভাষা কি? দেখো, অ্যাকচুয়ালি ভারতের কোনো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নেই, কিন্তু ভারতের সবথেকে বেশি ভাষায় কথা কোন ভাষায় বলা হয় যদি জিজ্ঞেস করে, তখন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে হিন্দি, ঠিক আছে? সেই হিসাবে কিন্তু কখনো কখনো এটাও অপশানে থাকে, ওকে, যে নিম্নের কোন ভাষাটি ভারতের প্রধান ভাষা, আর চারটা অপশান দিয়ে দেয়, চারটা ল্যাঙ্গুয়েজের, আর যদি সেখানে না থাকে যে কোনোটিই নয়, তাহলে কিন্তু সঠিক অ্যান্সার হিন্দিতেই ধরা হয়, ওকে। আর সব থেকে দ্বিতীয় কোন ভাষা ভারতে প্রচলিত রয়েছে? হিন্দির পরে কোন ভাষা বেশি কথা বলা হয়? হিন্দির পরে কিন্তু বাংলাতে সব থেকে বেশি দ্বিতীয় কথা বলা হয়, ওকে। সবুজ গ্রন্থি কোন প্রাণীর রেচন অঙ্গের নাম বলো? সবুজ গ্রন্থি কোন প্রাণীর রেচনাঙ্গের নাম? সঠিক অ্যান্সার কী হবে? দেখো, সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন বি, চিংড়ি। চিংড়ির রেচনাঙ্গের নাম হচ্ছে কি? সবুজ গ্রন্থি, মনে রাখবে, ওকে। চলো পরবর্তী কোশ্চেন, ইরাকের জাতীয় খেলা কি বলো? ইরাকের জাতীয় খেলা কি? এগুলো স্ট্র্যাটেজিকের কোশ্চেন। ইরাকের জাতীয় খেলা কি? দেখো, স্ট্র্যাটেজিকের কোশ্চেন, এখান থেকে তো আর ডিটেলসে বিশেষ কিছু আলোচনা হবে না, ঠিক আছে? যার জন্য আমি টু দি পয়েন্ট অ্যান্সার বলে দিচ্ছি। ইরাকের জাতীয় খেলা কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ফুটবল। ফুটবল হচ্ছে ইরাকের জাতীয় খেলা। আর যদি তোমরা এই স্ট্র্যাটেজিকে স্ট্রং করতে চাও, তাহলে বলবো আমাদের স্ট্র্যাটেজিকের যে ক্লাসগুলো চলছে, ঠিক আছে, 500 MCQ সেই চলছে, রুকমিনি স্ট্র্যাটেজিকে কোশ্চেন ব্যাংক থেকে বাংলায় ট্রান্সলেট করে ক্লাস চলছে, সেই সমস্ত ক্লাসগুলো ফলো করো, তাহলে তোমাদের স্ট্র্যাটেজিকেতে আর উইকনেস ফিল হবে না, ওকে। চলো পরবর্তী কোশ্চেন, সম্রাট অশোকের শাসনকালে কোথায় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল বলো? সম্রাট অশোকের শাসনকালে কোথায় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? দেখো, 4টা বৌদ্ধ সম্মেলন হয়েছিল, ঠিক আছে, 4টা বৌদ্ধ সম্মেলন হয়েছিল। তো সেই বৌদ্ধ সম্মেলনগুলো কোথায় কোথায় হয়েছিল বলো তো, ঠিক আছে? পরীক্ষায় বারবার কিন্তু জিজ্ঞেস করে। তো সম্রাট অশোকের আমলে বৌদ্ধ সম্মেলন হয়েছিল অপশান সি, পাটলিপুত্রে, ঠিক আছে। এবার দেখো, এখান তো অপশানে তো দেওয়া নেই, ঠিক আছে, যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে শেষ বৌদ্ধ সম্মেলন, ঠিক আছে, দেখো সম্রাট অশোকের বৌদ্ধ সম্মেলনটা কত নম্বর বৌদ্ধ সম্মেলন ছিল, ঠিক আছে, এটাও তোমরা কমেন্টে জানাবে। কালকের প্রিভিয়াস ক্লাসেই আমি আলোচনা করছি স্ট্র্যাটেজিকের ক্লাসে। 4র্থ বৌদ্ধ সম্মেলনটা কার আমলে হয়েছিল? সম্রাট কনিষ্কের আমলে হয়েছিল, ওকে। আর প্রথম বৌদ্ধ সম্মেলন কার আমলে হয়েছিল বলো তো? প্রথম বৌদ্ধ সম্মেলন কার আমলে হয়েছিল? অজাতশত্রুর আমলে হয়েছিল, ওকে। এবার দ্বিতীয় আর তৃতীয় বৌদ্ধ সম্মেলন কার কার আমলে হয়েছিল, এটা তোমরা কমেন্টে জানাবে, ওকে। চলো পরবর্তী কোশ্চেন, ওস্তাদ আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন বলো? ওস্তাদ আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? সঠিক অ্যান্সার কমেন্ট করো দেখি, কে কে পারবে।
ওস্তাদ আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে বলো? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ঠিক আছে, সরোদ। সরোদের সাথে যুক্ত ছিলেন ওস্তাদ আলী আকবর খান। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? অর্থাৎ ভারতের সবথেকে পুরাতন জাতীয় উদ্যান, ভারতের প্রথম জাতীয় উদ্যানের নাম কি? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান, বলো সকলেই পারবে এটা, অপশান ডি, জিম করবেট ন্যাশনাল পার্ক। ঠিক আছে, জিম করবেট ন্যাশনাল পার্ক হচ্ছে ভারতের সবথেকে পুরাতন অথবা প্রথম ন্যাশনাল পার্ক। এটা কোথায় অবস্থিত? এটা উত্তরাখণ্ডে অবস্থিত। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। কোন শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়? বলো কোন শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়? সঠিক অ্যান্সার কী হবে? কোন শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়? দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান ডি, শিকাগো। শিকাগো শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়। কেন বলা হয়? কারণ শিকাগো শহরে সবথেকে বেশি প্রাণ হত্যা করা হয়। ঠিক আছে, জীব মানে মাংসের কিন্তু সবথেকে বেশি ব্যবহার বা সবথেকে বেশি মাংসর ইউজ হয়ে থাকে শিকাগো শহরে, দ্যাটস ওয়াই এটাকে পৃথিবীর কসাইখানা বলা হয়। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হতো? বলো বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হতো? সঠিক অ্যান্সার কী হবে? দেখো বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হতো? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুকুটহীন রাজা বলা হতো। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। দ্য এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? দ্য এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় বলো? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং পরীক্ষায় বহুবার রিপিট হয়েছে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 1784 সালে। 1784 সালে দ্য এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। ওয়ার্ল্ড ফিলোজফি ডে কবে পালন করা হয়? বলো ওয়ার্ল্ড ফিলোজফি ডে কবে সেলিব্রেট করা হয়? সঠিক অ্যান্সার কী হবে? দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন বি, 19শে নভেম্বর। 19শে নভেম্বর ওয়ার্ল্ড ফিলোজফি ডে সেলিব্রেট করা হয়। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম বলো তো? সঠিক অ্যান্সার কী হবে? দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান বি, বেগুনি। বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। আর সবচেয়ে বেশি কিসের রয়েছে বলো তো? সবচেয়ে বেশি রয়েছে লাল আলোর। ঠিক আছে, লাল আলোর কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। চলো পরবর্তী কোশ্চেন। আধুনিক চীনের জনক কাকে বলা হয়? বলো আধুনিক চীনের জনক কাকে বলা হয়? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সান ইয়াত সেন। সান ইয়াত সেন হলেন আধুনিক চীনের জনক। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? বলো ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? আগে তোমাদেরকে জানতে হবে ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম কি। ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম হচ্ছে কি জানো? কঞ্চিকুল। ঠিক আছে, কঞ্চিকুল হচ্ছে ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম। তো এটা কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কর্ণাটক। কর্ণাটকে কিন্তু ভারতের সর্বোচ্চ জলপ্রপাত অবস্থিত। ওকে, অর্থাৎ সর্বোচ্চ বলতে এখানে সর্ব উচ্চতার দিক থেকে বলা হচ্ছে, উচ্চতম জলপ্রপাতের কথা বলা হচ্ছে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। ব্রোঞ্জ কোন দুই ধাতুর মিশ্রণ? বলো ব্রোঞ্জ কোন দুই ধাতুর মিশ্রণ? একটা হচ্ছে তামা আর একটা কি? ব্রোঞ্জ কোন দুই ধাতুর মিশ্রণ? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, টিন। ব্রোঞ্জ হচ্ছে তামা। ঠিক আছে, ব্রোঞ্জ হচ্ছে তামা প্লাস টিনের সংমিশ্রণের তৈরি ধাতু। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। সামুদ্রিক অ্যাসিড কোন অ্যাসিডকে বলা হয়? বলো সামুদ্রিক অ্যাসিড কোন অ্যাসিডকে বলা হয়? দেখো সামুদ্রিক অ্যাসিড বলা হয় অপশন কী হবে? সঠিক অ্যান্সার অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, HCl। হাইড্রোকনিক অ্যাসিডকে বলা হয় সামুদ্রিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডকে বলা হয় কিং অফ কেমিক্যাল, রসায়নের রাজা। HNO3কে বলা হয় ধূম্রমান নাইট্রিক অ্যাসিড। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। শ্রবণ তীক্ষ্ণতা কিসের দ্বারা পরিমাপ করা হয়? শ্রবণের তীক্ষ্ণতা কিসের দ্বারা পরিমাপ করা হয় বলো তো? শ্রবণ তীক্ষ্ণতা কিসের দ্বারা পরিমাপ করা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, অডিওমিটার। অডিওমিটার দ্বারা শ্রবণের তীক্ষ্ণতা পরিমাপ করা হয়। ওকে, চল পরবর্তী কোশ্চেন। বর্ষাকালে লবণ গলে যায় কেন? বর্ষাকালে লবণ অর্থাৎ নুন যে গলে যায় তার কারণ কি? তার কারণ হচ্ছে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, জলীয় বাষ্প বেশি থাকে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে বর্ষাকালে লবণ অর্থাৎ নুন গলে যায়। চলো পরবর্তী কোশ্চেন। সম আয়তন CO এবং H2 সংমিশ্রণকে ঠিক আছে কি বলে? বলো সম আয়তন CO এবং H2 মিশ্রণকে কি বলা হয়?
সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন এ ওয়াটার গ্যাস। ওয়াটার গ্যাস হচ্ছে CO প্লাস H2 মিশ্রণে তৈরি গ্যাস। ওকে, চলো পরবর্তী কোশ্চেন এবং আজকের লাস্ট কোশ্চেন, ঠিক আছে। আর এই কোশ্চেনটির দ্বারাই আমরা 3000 জিকে সিরিজের 1000 জিকে কমপ্লিট করলাম। ওকে, তো সুন্দরবন ছাড়া পশ্চিমবঙ্গের আর কোথায় ব্রাগ প্রকল্প রয়েছে? বলো, সুন্দরবন ছাড়া পশ্চিমবঙ্গের আর কোথায় ব্রাগ প্রকল্প রয়েছে? খুবই ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে বক্সাদুয়ার। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সুন্দরবন ছাড়া পশ্চিমবঙ্গের বক্সাদুয়ারতে ব্রাগ প্রকল্প রয়েছে। ওকে, তো এবার তোমাদের জন্য দুটো কোশ্চেন রয়েছে, ঠিক আছে। এই দুটি কোশ্চেনের অ্যান্সার তোমরা কমেন্টে জানাবে। এই কোশ্চেনের অ্যান্সার তোমাদেরকে ডেফিনেটলি জানাতেই হবে প্রত্যেককে, ঠিক আছে। এছাড়াও আরও ক্লাসে আমি অনেকগুলো কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করেছি, সেই সমস্ত কোশ্চেনের তথ্য যারা কমেন্টে লাইভে জানিয়েছো তাদের কাছে অনুরোধ থাকবে, ভিডিওটি যখন শেষ হয়ে যাবে, লাইভ অফ হয়ে যাবে, তারপর তোমরা কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। সব থেকে বেস্ট কোয়ালিটির কমেন্ট, সব থেকে বেস্ট তথ্য, সব থেকে ভালো তথ্য, সব থেকে সঠিক তথ্য যার কমেন্টে থাকবে তার কমেন্টটি আমি কমেন্ট বক্সে পিন করে দেবো। ওকে, সো চেষ্টা করবে সব থেকে বেস্ট কোয়ালিটির কমেন্ট করা, যাতে তোমার কমেন্টটি আমি কমেন্ট বক্সে পিন করতে পারি। ওকে, তো চলো দেখে নেওয়া যাক প্রশ্ন। পক্ষী নিয়ে গবেষণাকে কি বলে? বলো, পক্ষী নিয়ে গবেষণাকে কি বলে? অ্যামাটোমোলজি, অরিথোলজি, নাকি ভাইরোলজি, নাকি অ্যানথ্রাপোলজি? কি বলা হয় পক্ষী নিয়ে গবেষণাকে? সঠিক অ্যান্সার কমেন্টে জানাবে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। নিউক্লিয়াসকে আবিষ্কার করেন? বলো, নিউক্লিয়াসকে আবিষ্কার করেন? রবার্ট ব্রাউন, লিউয়েন হক, রবার্ট হুক, সাইডেন ওসওয়ান। নিউক্লিয়াসকে আবিষ্কার করেন? এই দুই প্রশ্নের অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানাবে। ওকে, তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তো একটা লাইক করবে। ভিডিও সম্বন্ধে কোনো কিছু ফিডব্যাক দেওয়ার থাকলে সেটা নিশ্চয়ই কমেন্টে জানাবে। ফিডব্যাক কিন্তু নিশ্চয়ই কমেন্টে জানাবে, কারণ তোমাদের ফিডব্যাক আমাকে ভিডিও বানাতে প্রচুর মোটিভেট করে এবং নিজের কোয়ালিটি ইমপ্রুভ করতে সাহায্য করে। সো চেষ্টা করবে একটা ভালো থেকে ভালো ফিডব্যাক দেওয়ার, ঠিক আছে। তোমার যেমনটা মনে হয় তেমনটাই তুমি ফিডব্যাক দেবে, সেটাতে কোনো জোরপূর্বক নেই যে ভালো ফিডব্যাকই দিতে হবে। যদি ভালো না লাগে তো খারাপ ফিডব্যাকও দিতে পারো, ঠিক আছে। তো যাই হোক, যদি ভিডিওটি উপকৃত মনে হয় তো বন্ধু বান্ধব সবার কাছে শেয়ারও একটু করে দেবে। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে বলবে, কারণ এই ধরনেরই কন্টেন্ট তোমাকে এই চ্যানেলে প্রোভাইড করানো হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল করো, সর্বদা মোটিভেট থেকো। সফলতা একদিন আসবেই। জয় হিন্দ, বন্দে মাতরম।